এই মধুরিমা, অচিন্ত সেনের নতুন উপন্যাসটা পড়েছিস? তুই ওই একটি হত্যার অন্তরালে ওই উপন্যাসটার কথা বলছিস তো? পড়বো না আবার, এক নিঃশ্বাসে শেষ করেছি। বেশ নতুনত্ব রয়েছে প্লটটাতে, কি বল? সে আর বলতে, অনেক দিন পর অচিন্ত সেনের ওই উপন্যাসটা প্রকাশিত হলো। আমি বরাবরই ওনার খুব বড় একজন ফ্যান। প্রতিবিম্বতে ওনার পোস্ট করা সব গল্পই আমার পড়া। এই লম্বা ব্রেক নেওয়ার আগে ওই শেষের দিকে যে গল্পগুলো উনি পোস্ট করেছিলেন, সেগুলো খুব একটা ভালো লাগছিল না। হ্যাঁ, আমিও পড়েছি ওগুলো। একটানা গল্প লিখতে লিখতে একটা একঘেয়েমি চলে এসেছিল। সম্ভবত সেই কারণেই উনি একটা লম্বা ব্রেক নিয়েছিলেন। আর ব্রেকের পর উনি যে উপন্যাসটা লিখলেন সেটা একদম ফাটাফাটি। দুজন পাঠিকার কথোপকথন চলছে। শুধু এদের দুজনের মধ্যেই নয়, অচিন্ত সেনের এবারের উপন্যাসটি অনেক পাঠক পাঠিকার মনেই জায়গা করে নিয়েছে। তবে এই উপন্যাসের লেখক অচিন্ত সেন এই সাফল্যে কতটা খুশি, কিভাবে উনি এই উপন্যাসটি লিখলেন, এই উপন্যাস লেখার পিছনে কোন গল্প লুকিয়ে রয়েছে, তা জানার জন্য বছর খানেক পিছিয়ে যেতে হবে আমাদের। ধুর, কি সব ছাইপা সাজগুবি গল্প লিখছেন। আপনার গল্প তো অনেকদিন ধরেই পড়ছি, তবে ইদানিং আপনার বেশ কয়েকটা গল্প পড়ে আমি খুব হতাশ হয়েছি। হয় ওই প্রতিশোধ বা অর্থের লোভে খুন, ব্যর্থ প্রেম, পরকীয়া, ঘুরিয়ে ফিরিয়ে এইসবই রয়েছে আপনার প্রতিটি গল্পে। নতুনত্বের বেশ অভাব। আমার মনে হয় আমি কিন্তু আপনাকে এই ব্যাপারে একটু সাহায্য করতে পারবো। আমার দেখা বা আমার জীবনে ঘটে যাওয়া এরকম অনেক গল্প রয়েছে। এমন বাস্তব রহস্য রোমাঞ্চে ভরা গল্প সচরাচর আপনি আর কোথাও পাবেন না। প্রয়োজন অনুভব করলে যে কোনো দিন সকাল 6টা থেকে 9টার মধ্যে এই নম্বরে যোগাযোগ করুন। পাঠিকা অনামিকা জোয়ারদারের লেখা মেসেজটা একটু সময় নিয়ে বেশ কয়েকবার পড়ল অচিন্ত সেন। অনেকগুলো ভাবনা একসাথে মাথায় ঘুরপাক করতে লাগলো। ওর ইচ্ছে করছে মেসেজের শেষে দেওয়া ফোন নাম্বারে এক্ষুনি ফোন করতে, কিন্তু সময়টা উল্লেখ করে দেওয়া রয়েছে যেহেতু, তাহলে অচিন্ত সেটাকে উপেক্ষা করেই বা কিভাবে। এখন রাত 8টা, আরও কমপক্ষে 10 ঘন্টা অপেক্ষা করতেই হবে ওকে। লেখক অচিন্ত সেন প্রতিবিম্ব নামক অনলাইন গল্প পড়া ও লেখার প্ল্যাটফর্মে একটি পরিচিত নাম। তবে শুধু প্রতিবিম্বতেই নয়, বেশ কিছু পত্রপত্রিকায় তার লেখা ছোট গল্প, কবিতা, বিভিন্ন জিনিস প্রকাশিত হয়েছে। অচিন্তর বেশ কিছু উপন্যাস ও ছোট গল্পের বই প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রকাশনী থেকে। বিভিন্ন গল্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ওর ভাগ্যে পুরস্কারও জুটেছে যথেষ্ট। অচিন্তর লেখা নাটক শহর ও শহরতলির বেশ কিছু মঞ্চে মঞ্চস্থ করে চলেছে একটি পেশাদার নাটকের দল। লেখা ছাড়া অচিন্ত সেনের আর একটা পেশাও রয়েছে। একটি সরকারি বিদ্যালয়ে বাংলার শিক্ষক সে। স্ত্রী, কন্যা ও বৃদ্ধ মা বাবা এদের নিয়েই অচিন্তর সংসার। অন্যান্য শিক্ষকদের মতো ও প্রাইভেট টিউশন করে না। শিক্ষকতা ও সংসারের সময় দিয়ে বাকি সময়টা লেখার পেছনেই দেয় সে। লেখালেখি করে রোজগারও বেশ তার মন্দ হয় না। তবে ইদানিং এই লেখক গল্প সংকটে ভুগছে। কল্পনার জাল বিস্তার করে আর গল্প তৈরি হচ্ছে না। সব গল্পের গতি, প্রকৃতি প্রায় একই ধরনের হয়ে যাচ্ছে। অথচ ওর গল্পের চাহিদা এখনো বেশ ভালোই রয়েছে। অচিন্ত অনেকদিন ধরেই একটু অন্য ধরনের সাসপেন্স থ্রিলার লেখার চেষ্টা করছে, কিন্তু বহু চেষ্টা করেও তেমন ব্যতিক্রমী কোনো গল্পের প্লট খুঁজে পাচ্ছে না। তবে কলম নামিয়ে রাখলে চলে না, চাহিদা অনুযায়ী যোগান দিতেই হয়। তাই বহু চেষ্টা চরিত করে সম্প্রতি একটি সাসপেন্স থ্রিলার ও লিখেছে। তবে সেটা লিখে অচিন্ত নিজেই তেমন সন্তুষ্টি লাভ করেনি। স্বাভাবিকভাবেই পাঠক পাঠিকাদের মনেও সেটা তেমনভাবে দাগ কাটেনি।
বেশিরভাগ পাঠক পাঠিকারাই উপন্যাসটি সম্পূর্ণ না পড়ে মাঝপথে ধৈর্য হারিয়েছে। অনেক পাঠক পাঠিকারা তাদের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে। পাঠিকাদের মধ্যে অনামিকা জোয়ারদারের লেখা মেসেজটা সকলের থেকে আলাদা। কিছুদিন যাবৎ অনামিকা জোয়ারদার নিয়মিতভাবে প্রতিবিম্বতে অচিন্ত সেনের গল্প পড়ে চলেছে। অচিন্তর অন্যান্য পাঠক পাঠিকাদের থেকে অনামিকা সম্পূর্ণ আলাদা। অচিন্তর গল্প বা উপন্যাসের প্রতিটি পর্ব পড়ে সে মন্তব্য করে। সেই মন্তব্যগুলো খুব ভালো হয়েছে, বেশ ভালো লাগলো, এই জাতীয় নয়। প্রতিটি পর্বের গতি প্রকৃতি নিয়ে বিশেষভাবে বিশ্লেষণ করে সে। কখনো বা গল্পের চরিত্রগুলোকে নিয়ে পর্যালোচনা করে। অনামিকার প্রতিটি মন্তব্যকে বিশেষভাবে গুরুত্ব দেয় অচিন্ত। আরও বিশদভাবে গল্প নিয়ে আলোচনা করার জন্য এই লেখক অনামিকার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। প্রতিবিম্বর মেসেজ ইনবক্সে নিজের ফোন নাম্বার দিয়ে যোগাযোগের আহ্বান জানায় সে। কিন্তু ওর এই আহ্বানে অনামিকা সাড়া দেয় না। সে জানায় রক্ষণশীল পরিবারে গৃহবধূ হওয়ায় নিকট আত্মীয় ছাড়া আর কারোর সাথেই অনামিকা যোগাযোগ রাখে না। তাছাড়া অনামিকার স্বামীর বেশ সন্দেহবাতিক আছে। সেই কারণেই সামাজিক মাধ্যমগুলোতে বিচরণ করে না অনামিকা। এমনকি প্রতিবিম্বর প্রোফাইলেও কখনো নিজের ছবি সে দেয়নি। যেখানে আড়াল থাকে স্বাভাবিকভাবেই সেখানে কৌতূহল সৃষ্টি হয়। অনামিকার সাথে পরিচিত হওয়ার, ওর সাথে কথা বলার ইচ্ছেটা বহুদিন ধরেই অচিন্তর মনে জন্ম নিয়েছিল। এতদিন পরে অনামিকা তার ফোন নাম্বার দিলে অচিন্ত ওকে ফোন করার ভীষণ তাগিদ অনুভব করল। একটু বেশি রাত করেই শোয়ার অভ্যেস অচিন্তর। নৈশ আহার সেরে কখনো লেখালেখি করে, কখনো বা প্রিয় সাহিত্যিকদের গল্প উপন্যাস পড়ে, বা কখনো কোনো চলচ্চিত্র দেখে ঘুমাতে যায় সে। ফলস্বরূপ অচিন্ত বেশ বেলা করেই প্রতিদিন ঘুম থেকে ওঠে। তারপর যথাসম্ভব তৈরি হয়ে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু আজ তেমনটি করলে চলবে না। ভোরবেলায় উঠে অনামিকাকে ফোন করতে হবে। তাই ডিনার সেরে যথাসম্ভব তাড়াতাড়ি সে শুয়ে পড়ে। সহধর্মিণী সেঁজুতি অচিন্তর প্রতিদিনের নিয়মের এই ব্যতিক্রম দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজ হঠাৎ এত তাড়াতাড়ি শুয়ে পড়ছো? লেখালেখির কাজ নেই? হ্যাঁ, সে তো আছেই। আজ বেশ টায়ার্ড ফিল হচ্ছে। একটা জটিল বিষয় নিয়ে লেখালেখি করছি। এখন লিখতে বসে বিশেষ তেমন লাভ হবে না। ভোরবেলা উঠে না হয় ঠান্ডা মাথায় লিখবো ভাবছি। আর সেই কারণেই আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। কথাগুলো বলে বেডরুমের লাইট নিভিয়ে শুয়ে পড়ল অচিন্ত। তাড়াতাড়ি শুয়ে পড়লেও অচিন্তর কিন্তু তাড়াতাড়ি ঘুম এলো না। একটা চাপা উত্তেজনা ওর মনটাকে বেশ চঞ্চল করে তুলেছে। অনামিকাকে ফোন করে অচিন্ত কি বলবে? অনামিকা অচিন্তকে হঠাৎ কোন গল্প বলার জন্য ফোন নাম্বার দিল? যে মেয়েটা এতদিন নিজেকে আড়াল করে রেখেছিল, সে হঠাৎ কেন অচিন্তর সাথে কথা বলার তাগিদ অনুভব করছে? সেটা কি শুধুই অচিন্তকে একটা ভালো গল্প লেখার প্লট দেওয়ার জন্য, নাকি তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? এমনই ৭-৫ ভাবতে ভাবতে নিজের অজান্তেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল অচিন্ত। ভোর রাতে সেই তন্দ্রা গভীর ঘুমে পরিণত হলো। স্ত্রীর ঘুম ভেঙে যাওয়ার ভয়ে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতে পারেনি। তাই ঘুম থেকে উঠতে পরিকল্পনার থেকে অনেকটাই দেরি করে ফেলল সে। ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ রেখে দেখল 7:30 বেজে গেছে। আর বিন্দুমাত্র দেরি করা যাবে না। মোবাইল নিয়ে নিঃশব্দে বেডরুম থেকে বেরিয়ে বসার ঘরে সোফায় বসে অনামিকাকে ফোন করল সে। একটি মাত্র রিং হওয়ার পরে ফোন রিসিভ করে উল্টো দিকে থাকা মহিলা চাপা গলায় বলে উঠল, 1 মিনিট, একটু দাঁড়ান। তার অল্প কিছুক্ষণের মধ্যেই সেই মহিলা কণ্ঠস্বর আবার শুনতে পেল অচিন্ত।
কি অচিন্ত্যবাবু, আপনার লেখায় হঠাৎ এমন অধঃপতন ঘটল কেন? আপনি কি গল্পের প্লট সংকটে ভুগছেন? 25 বছর ধরে ক্রমাগত একটার পর একটা গল্প, নাটক, উপন্যাস প্রভৃতি লিখে চলেছি। একটা সময় তো প্লটের ঘাটতি দেখা যাবেই। তা আপনার কাছে বুঝি গল্পের অনেক প্লট রয়েছে? দেখুন, আমার জীবনটাই একটা বৈচিত্র্যময় উপন্যাস। আপনার প্লট সংকট দেখা দিলেও কলমের ধার কিন্তু একটুও কমেনি। তাই আমার বিশ্বাস, আমার এই গল্প আর আপনার কল্পনা আর ভাষার আশ্রয়ে বেশ ভালো একটা উপন্যাসে পরিণত হবে। খুব ভালো কথা। তা ভনিতা না ছেড়ে এবারে একটু মূল প্রসঙ্গে আসা যাক। আপনার কথাগুলো তাহলে বলতে শুরু করুন। সে তো অনেক কথা, আসলে বহুদিন থেকে জমে থাকা অনেক ঘটনা। কোথা থেকে শুরু করি বলুন তো? দেখুন, আমি তো খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না, তাই ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না। একটু এলোমেলো হয়ে গেলেও ক্ষতি নেই, সাজিয়ে নেওয়ার দায়িত্ব আমার। একদম খালি প্রথম থেকে শুরু করুন। শুরু তো শুরু থেকেই করতে হবে। আসলে আজ আপনি ফোন করতে বড্ড দেরি করে ফেলেছেন। আপনাকে তো আগেই বলেছি, আমার স্বামীর বেশ সন্দেহ প্রবণতা রয়েছে। ভোরবেলায় ও ঘুমিয়ে থাকে বলে আপনাকে এই সময় ফোন করতে বলেছি। আর ওর ঘুম থেকে ওঠার সময় প্রায় হয়ে এসেছে। ঘুম থেকে উঠে যদিও আমাকে অজানা অচেনা কোনো পুরুষের সাথে কথা বলতে দেখে, তাহলে আর রক্ষে নেই। আমারও খুব ভোরে ওঠার অভ্যেস নেই। আপনি বলার পর কাল রাত্রে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কিন্তু প্রতিদিনের অভ্যেস কি আর সহজে পরিবর্তন হয়? ঘুম আসতে সেই দেরি হয়ে গেল, তাই দেরি হলেও ঘুম থেকে উঠতেও। ঠিক আছে, আজ যখন দেরি হয়ে গেছে তখন ছেড়ে দিন। আগামীকাল 6টা নাগাদ ফোন করুন। আর আমিও আপনাকে কি বলবো সেটা একটু ভাবনা চিন্তা করে নিই, কেমন? আজ তবে রাখছি, হ্যাঁ, কাল কথা হচ্ছে। ফোনের সংযোগ বিচ্ছিন্ন করল অনামিকা। অনেক আশা নিয়ে সকালে ফোনটা করেছিল অচিন্ত। ওর আশা অপূর্ণই রয়ে গেল। মনের মধ্যে যে অস্থিরতা, চঞ্চলতা কাল রাত থেকে তৈরি হয়েছিল তা বাড়ল, বই কমল না। তবে আশার প্রদীপ কিন্তু নিভে যায়নি। পরদিন যেভাবেই হোক ভোর 6টায় উঠে অনামিকাকে ফোন করতে হবে। মনের মধ্যে অস্থিরতা এবং চাপা একটা উত্তেজনা নিয়েই সারাটা দিন কাটিয়ে দিল অচিন্ত। ওর অন্যমনস্কতা স্কুলের সহশিক্ষক ও ছাত্রছাত্রীদের নজরেও এড়ালো না। অনেক কষ্ট ও চেষ্টা করে পরদিন ভোর 5:30টায় ঘুম থেকে উঠল অচিন্ত। বিছানা ছেড়ে ড্রয়িং রুমে এসে অনামিকাকে ফোন করল সে। বেশ কিছুক্ষণ ফোনটা রিং হওয়ার পর ফোনটা ধরল অনামিকা। আজ সঠিক সময়ে ফোন করা হয়েছে তো? হ্যাঁ, ঠিক আছে, বরং আপনি একটু আগেই করে ফেলেছেন। বেশ, তাহলে আর দেরি না করে এবারে আপনার গল্পটা বলা শুরু করুন। সে তো শুরু করবই, কিন্তু কিভাবে আপনাকে কথাগুলো বলি সেটাই ভাবছি। আসলে এগুলো তো সব ব্যক্তিগত কথা। কাল সারাদিন ধরে অনেক ভেবে দেখলাম এগুলো পাবলিক করে দেওয়া ঠিক হবে না। আপনি আমার কথাগুলোকে গল্প বানিয়ে লিখে প্রকাশ করবেন। আপনি তো একজন পরিচিত লেখক, আর আপনার লেখা অনেক পাঠক পাঠিকাদের মধ্যে আমার শ্বশুরবাড়ির লোকজনও পড়ে। আর তারা পড়ে খুব সহজেই বুঝতে পারবে যে আপনি আমার জীবন কাহিনী নিয়েই উপন্যাসটি লিখেছেন। জানেন, আমার শ্বশুরবাড়ি না বেশ রক্ষণশীল, তাই এই খবরটা পেয়ে তারা আমাকে আর আস্ত রাখবে না। আপনি মিথ্যেই ভয় করছেন। আমি কথা দিচ্ছি যে আপনার গল্পের সাথে আমার লেখা উপন্যাসের অনেকটাই পার্থক্য থাকবে। স্থান, কাল, পাত্র সব কিছু বদলে দিয়ে বেশ খানিকটা কল্পনা মিশিয়ে উপন্যাসটাকে এমন চেহারা দিয়ে তৈরি করব যে আপনার শ্বশুরবাড়ির লোকজন কেন, আপনি নিজেও উপন্যাসের সাথে আপনার কাহিনীর কোনো মিল খুঁজে পাবেন না। সে লেখার আগে অনেকেই এমনটা বলে। তারপর একবার উপন্যাস প্রকাশিত হয়ে গেলে আপনি কি আর আমাকে মনে রাখবেন নাকি? আর উপন্যাসটা জনপ্রিয়তা পেলে আপনি তখন সম্বর্ধনা, পুরস্কার এসব নিয়ে এমনটাই ব্যস্ত থাকবেন যে আমাকে আর মনে রাখার ইচ্ছে থাকলেও সময় সুযোগ করে উঠতে পারবেন না।
আপনি তো উপন্যাস লেখার আগেই অনেক কিছু কল্পনা করে নিচ্ছেন। কল্পনা করার কাজটা আমাদের, অর্থাৎ লেখকদের ছিল জানতাম। আমি যদি আপনার গল্প নিয়ে উপন্যাস লিখি তবে সেটা প্রকাশ করার আগে অবশ্যই আপনাকে দেখিয়ে দেব। আর তখন যদি গল্পের কোনো বিষয়ে আপনার কোনো আপত্তি থাকে তবে তা বদলে নেওয়া হবে। আর আপনার গল্প আপনি আমাকে বলবেন কি বলবেন না সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব সিদ্ধান্ত, তার ওপর আমার কোনো জোরই খাটে না। আমি তো আর সাত করে আপনার গল্প শুনতে চাইনি। প্রস্তাবটা আপনার তরফ থেকেই এসেছিল। প্রস্তাবটা দেওয়ার আগে আপনার এইসব ভাবনা চিন্তা করে নেওয়া উচিত ছিল। তাহলে আর এই ভোরবেলায় উঠে আমাকে এতটা সময় নষ্ট করতে হতো না, তাই না? সব একটু রাগের সাথেই কথাগুলো বলে ফোন রাখলো অচিন্ত। অচিন্ত সেন ফোন রাখার অল্পক্ষণ পরেই ওকে ফোন করলো অনামিকা। অচিন্ত তখন ড্রয়িং রুমের সেন্টার টেবিলে ফোন রেখে ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করার জন্য উদ্যোগ নিচ্ছে। সেই সময় ওর ফোন বেজে উঠলে বেসিনে ব্রাশটা রেখে ফোনটা ধরল সে। ফোন ধরা মাত্রই অপর প্রান্ত থেকে এক টানা অনেকক্ষণ কথা বলে চলল কেউ। দেখুন, রাগ করবেন না প্লিজ। আপনাকে ভোরবেলায় ফোন করিয়ে সময় নষ্ট করানোর আমার কোনো ইচ্ছেই নেই। আপনি আমার ভীষণ প্রিয় একজন লেখক। তাই যখন দেখলাম আপনি গল্পের প্লট সংকটে ভুগছেন, তখন ভাবলাম গল্পের প্লট জোগাতে আমি আপনাকে একটু সাহায্য করি। আর আপনি যদি গল্প প্রকাশের আগে আমাকে সেটা পড়িয়ে নেন, তাহলেই তো আপনাকে আমার কথা বলতে আর কোনো আপত্তি নেই। তবে কিভাবে বলবো সেটাই ভাবছি। খুব ভালো হতো জানেন যদি সামনাসামনি বসে কথা বলা যেত। আসলে ওভার দি ফোন তো সব কিছু এক্সপ্রেস করা যায় না। আর তাছাড়া শুধু গল্প বললেই তো হবে না, অনেক কিছু দেখানোরও রয়েছে। আমার স্বামীর সংগ্রহে জাপানের এমন কিছু ছুরি রয়েছে যা খুনের অস্ত্র হিসেবে বেশ ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। তাছাড়া আমার বাড়িতে সুসজ্জিত মদের তাকও দেখবার মতন। এগুলোর বর্ণনা শুনে বা ছবি দেখে এর সম্পর্কে সঠিক ধারণা করা ঠিক সম্ভব নয়। অথচ দেখুন না, আপনাকে একদিন যে আমি আমার বাড়িতে আমন্ত্রণ জানাবো তারও কোনো উপায় নেই। সত্যি বলতে গিয়ে আপনার অনেকটা সময় নষ্ট করেছি আমি, আর সেটার জন্য আমি দুঃখিত। আপনি না হয় আমাকে আরেকটু সময় দিন। কোনো একটা সমাধানের রাস্তা বার করতে পারলে আমি আপনাকে জানাবো। হ্যাঁ, আচ্ছা বলছি, আমি যদি কোনোদিন আমার বাড়িতে আপনাকে আসতে বলি, আসবেন? দেখুন, নিমন্ত্রণ করলে তো নিমন্ত্রণ রক্ষা করতেই হয়। তবে আপনার বাড়িতে যখন অপরিচিত পুরুষের প্রবেশ নিষেধ আছে তখন শুধুমাত্র আমাকে গল্প বলার জন্য কোনো রকম ঝুঁকি নেওয়ার দরকার নেই। আর দেখুন না, আপনি কয়েকদিন সময় নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে আদেও আপনি আপনার জীবনের গল্প আমাকে বলতে চান কিনা। ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সব দিক বিবেচনা করে আপনি যদি মনে করেন যে আপনি আমাকে আপনার কথা বলবেন, তবে ফোনে বা ভয়েস মেসেজ পাঠিয়ে কিংবা লিখিতভাবে জানাতে পারেন। কোনো জিনিসের বর্ণনা দিতে অসুবিধা হলে তার ছবি তুলে হোয়াটসঅ্যাপ করবেন। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে কোনো জিনিস চাক্ষুষ পর্যবেক্ষণ করা আর ছবি দেখার মধ্যে বিস্তর পার্থক্য আছে। হ্যাঁ, তবে আমি তো কোনো ক্রাইম সলভ করছি না যে অবজারভেশনে কোনো ত্রুটি ঘটলে অপরাধী ধরা সম্ভব হবে না। ছবি দেখে কোনো জিনিস বর্ণনা করলে তাতে যদি একটু আধটু ত্রুটি থেকেও যায়, সেটা থাকতে দিন না, কি আছে? গল্পের কাহিনীতে যদি নতুনত্ব থাকে, একটা উত্তেজনা, একটা কৌতূহল, আর আমি যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারি সেটাকে, তাহলে এই ত্রুটিগুলো কোনো সমস্যা হবে না, বুঝলেন? আপনার গল্প লেখার প্রয়োজনে হয়তো আমার সাথে আপনার সাক্ষাৎ না করলেও চলবে, তবে তার অন্য কোনো কারণও তো থাকতে পারে। তাই নাকি? কি কারণ শুনি? আজ আর সে কথা বলে সময় নষ্ট করব না। যদি কোনো দিন সব প্রতিকূলতা কাটিয়ে আপনাকে আমার বাড়িতে ডাকতে পারি, সেদিনই না হয় ওই কথাগুলো বলবো। কথা বলা শেষ করে ফোন রাখলো অনামিকা। এরপর বেশ কিছুদিন কেটে গেল। অনামিকা অচিন্তকে কোনো রকম ফোন বা মেসেজ করেনি। এরপর প্রতিবিম্বের ইনবক্সে হঠাৎই একদিন রাতে
অনামিকার সংক্ষিপ্ত মেসেজ পেল অচিন্ত। কাল সকালে ফোন করুন, কথা আছে। কিছুটা বাধ্য হয়েই পরদিন সকালে অনামিকাকে ফোন করলো অচিন্ত। ফোন করা মাত্রই অনামিকা ওকে বলল, সামনের শনিবার ওই সন্ধেবেলায় আমার স্বামী অফিস পার্টি অ্যাটেন্ড করতে একটা নামকরা 5 স্টারে যাবে। আমারও ওর সঙ্গেই যাওয়ার কথা ছিল, তবে আমার বাঁ চোখে কনজাংটিভাইটিস হয়েছে। বেশ কষ্ট পাচ্ছি আমি ওটা নিয়ে, তাই আর আমি পার্টিতে যাচ্ছি না। ওই দিন সন্ধ্যায় একদম আমার বাড়ি ফাঁকা থাকবে, আর কাজের মেয়েটিও থাকবে না। তাই নিঃসংকোচে আগামী শনিবার সন্ধ্যায় আপনি আমাদের বাড়িতে চলে আসতে পারেন। দেখুন, শনি রোববারগুলো আমি সাধারণত আমার পরিবারের সাথে সময় কাটিয়ে থাকি। তাছাড়া শুধুমাত্র একটা গল্পের প্লটের জন্য এতটা পথ পেরিয়ে গিয়ে একটা সন্ধে নষ্ট করার কোনো অর্থ হয় না। জীবনে সব কিছুতে এমনভাবে অর্থ না হয় নাই খুঁজলেন। দাড়িপাল্লায় ওজন করে লাভ লোকসান বিচার করে সব সিদ্ধান্ত নেওয়া যায় না। আমি তো আর আপনার গল্প আজ থেকে পড়ছি না। বহু বছর আগে উত্তরণ পত্রিকায় আপনার লেখা বেশ কয়েকটা প্রেমের কবিতা প্রকাশিত হয়েছিল, আর সেই কবিতাগুলো ছিল অন্যান্য কবিদের কবিতার থেকে সম্পূর্ণ আলাদা। ওগুলো পড়েই আমি প্রথম আপনার লেখার প্রেমে পড়ি। খুব সম্ভবত আপনার বোধহয় দুটো কবিতা নিয়ে গানও বাঁধা হয়েছিল, তাই না? হ্যাঁ, সে তো বহু বছর আগের ঘটনা। তখন অল্প বয়স ছিল, মনের মধ্যে অনেক প্রেম বাসা বাঁধত। এখন আর কবিতা সেভাবে লেখা হয় না। শুধু কবিতা নয়, সে সময় লেখা আপনার একটা গল্প মনের মধ্যে বেশ দাগ কেটেছিল। একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ের জীবন নিয়ে, তার স্বপ্নভঙ্গ নিয়ে বেশ করুণ কাহিনী লিখেছিলেন আপনি। গল্পটা পড়ে চোখ দিয়ে জল এসেছিল, আর সেই থেকেই আমি আপনার গল্পের নিয়মিত পাঠিকা। আজ আপনাকে বাড়িতে ডাকছি তার কারণ শুধুমাত্র আপনাকে গল্পের প্লট দেওয়ার জন্য নয়। অচিন্তবাবু, আমি ভীষণ একা। 12 বছরের বিবাহিত জীবন আমার, কোনো সন্তান আসেনি। আমার স্বামী আমাকে অর্থনৈতিক প্রাচুর্যে রাখলেও আমার নিঃসঙ্গতা, আমার একাকিত্ব, এগুলোও একদমই ঘোচাতে পারেনি। একটা মেয়ে নিজের নিঃসঙ্গতা, একাকিত্ব কাটানোর জন্য যদি তার প্রিয় লেখককে আহ্বান জানায়, তার মনের মধ্যে জমে থাকা একরাশ কথার পাহাড় শেয়ার করে যদি একটু হালকা হতে চায়, তবে কি সে লেখক তাকে ফিরিয়ে দেবে? আর জানেনই তো, সব কথা তো আর ফোনে বলা যায় না। মুখোমুখি বসে মনের যে অনুভূতির আদান প্রদান হয়, তা লিখে বা ফোনে বলে বোঝানো সম্ভব নয়। আর ঠিক এই জন্যই আগামী শনিবার সন্ধ্যায় আপনাকে আমার বাড়িতে আমি আসতে বলছি। দেখুন, বাড়ির ঠিকানা এবং পথনির্দেশ সবটাই আমি আপনাকে পাঠিয়ে দেব। তারপর না হয় আসা বা না আসা আপনার সিদ্ধান্ত। আপনি আমাকে আর ফোন করবেন না। শনিবার সন্ধ্যায় আমার স্বামী বাড়ি থেকে বেরোলে আমি আপনাকে ফোন করে সব জানিয়ে দেব। তবে এখন আমি রাখছি, শনিবার দেখা হবে। অনামিকা ফোন রাখলে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে অচিন্ত ঠান্ডা মাথায় চিন্তা করে দেখল, শনিবার সন্ধ্যায় অনামিকার বাড়ি না যাওয়াটা ওর উচিত হবে না। সেই সময় অচিন্তকে লেখক হিসাবে তেমন কেউ চিনত না। সেই সময় থেকে অনামিকা অচিন্তর লেখা কবিতা, গল্প পড়ে চলেছে। অনামিকাদের মতো পাঠকরাই অচিন্তকে লেখক তৈরি করেছে। আজ অচিন্তর লেখক হিসেবে যেটুকু নাম যশ কুড়িয়েছে, তা অনামিকাদের মতো পাঠক পাঠিকাদের জন্যই সম্ভব হয়েছে। তাই লেখক হিসাবে পাঠিকাদের প্রতি তার একটা কর্তব্য অচিন্ত রয়ে গেছে। তাছাড়া অনামিকার অনুরোধ মানলে অচিন্ত কোনো ক্ষতির সম্ভাবনা তো নেই। আর কারোর কাছ থেকে টেলিফোনে কিছু শোনা আর সামনাসামনি বসে তার সাথে কথা বলার মধ্যে একটা পার্থক্য তো থাকেই। তাছাড়া অনামিকা তো শুধু কথা বলতে চায় না, অনেক কিছু দেখাতেও চায়। সেগুলো তো টেলিফোনে দেখা সম্ভব নয়। তাই সব কিছু চিন্তা করে
শনিবার সন্ধ্যায় অনামিকাদের বাড়ি যাওয়ার সিদ্ধান্তই নিল অচিন্ত। শনিবার সন্ধ্যায় অনামিকা অচিন্তকে অচেনা একটা নাম্বার থেকে ফোন করে জিজ্ঞেস করল, লেখক মশাই, কি সিদ্ধান্ত নিলেন? আসছেন তো আজকে? আসছি কিনা সেটা তো আপনি বলবেন। আপনি ফোন করলে তবে তো আমার যাওয়ার কথা। আপনার স্বামী কি বাড়ি থেকে বেরিয়েছে? না, এখনো বের হয়নি, তবে বেরোনোর প্রস্তুতি চলছে। আর আপনার তো আমার এখানে আসতে প্রায় ঘন্টাখানেকের ওপরই বোধহয় সময় লাগবে। আপনি তৈরি হয়ে বেরিয়ে পড়ুন। আমার স্বামী বাড়ি থেকে বেরোলে আমি আপনাকে কল করছি। কিন্তু আমি আপনার বাড়িতে পৌঁছানোর আগে যদি আপনি আমাকে ফোন না করেন তবে? আপনি আমার ফোন না পাওয়া পর্যন্ত আমাদের বাড়িতে ঢুকবেন না। প্রয়োজনে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে একটু ওয়েট করে নেবেন, তবে আশা করি সেই প্রয়োজনও হবে না। আমার হাজবেন্ড কিন্তু আবার সময়ের ব্যাপারে খুব পাংচুয়াল, তার উপর অফিস পার্টি বলে কথা। ও একদমই দেরি করবে না। অনামিকা ফোন রাখলে অচিন্ত যাওয়ার প্রস্তুতি নিল। সেজুতিকে ওর বেরোনোর কথাটা বলেই রেখেছিল। শোনো না, আজ সন্ধ্যায় একজন পাবলিশারের সঙ্গে দেখা করার কথা আছে। উনি ফোন করে কনফার্ম করলে বাড়ি থেকে বেরোবো, বুঝেছো? অচিন্তকে লেখালেখি সংক্রান্ত কোনো কাজে যেতে হলে সেজুতি কখনোই আপত্তি করে না, তাই আজও করল না। যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল অচিন্ত। অনামিকার বাড়ি পৌঁছনোর মিনিট 15 আগে অচিন্ত আর একটা অচেনা নাম্বার থেকে ফোন পেল। অনামিকা ফোন করেছে। ফোন নাম্বার দেখে চিনতে না পারলেও গলা শুনে কে ফোন করেছে সেটা অচিন্তর বুঝতে অসুবিধা হলো না। কি ব্যাপার বলুন তো, আপনি এক এক সময় এক একটা নাম্বার থেকে ফোন করছেন? আরে ওই নাম্বার থেকে তো কল করেছিলাম, বাট ফোনে লাইন পাচ্ছিলাম না, তাই এটা থেকে ফোন করলাম। তা আপনি কত দূর এসেছেন? এই তো আর মাত্র 15 মিনিট লাগবে ওখানে পৌঁছতে। তা আপনার স্বামীর খবর কি? এই তো এই জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছে। আপনি কিন্তু এখন এখানে নিশ্চিন্তে আসতে পারেন। ফোনের যোগাযোগ বিচ্ছিন্ন করে অনামিকাদের বাড়ির দিকে এগোতে লাগলো অচিন্ত। অনামিকা যেভাবে ওর বাড়ির ঠিকানা ও পথ নির্দেশ করে দিয়েছিল তাতে ওদের বাড়ি খুঁজে পেতে অচিন্তকে তেমন পরিশ্রম করতে হলো না। বাড়ির কাছাকাছি এসে একজনকে জিজ্ঞেস করতেই সে বাড়িটা দেখিয়ে দিল। ওকে বেল বাজাতেও হলো না। বাড়ির মূল প্রবেশ দরজার সামনে দাঁড়াতেই দরজা খুলে বাড়ির ভেতর থেকে আসার আহ্বান জানালো অনামিকা। দুচোখ গগলসে ঢাকা থাকলেও ভদ্রমহিলা যে যথেষ্ট সুন্দরী তা বুঝতে অচিন্তর অসুবিধা হলো না। শরীর অসুস্থ থাকলেও ভদ্রমহিলা বেশ ভালো শাড়ি ও গহনা পরে বেশ সাজগোজ করে রয়েছেন। তবে এই সাজের সঙ্গে ওনার বয়েস কাট চুল একদমই মানাচ্ছে না। ঘরে ঢুকে অচিন্ত বলল, চোখের আঞ্জনি সারেনি দেখছি। বাঁ চোখেরটা সেরে গেছে, তবে ডান চোখে হয়েছে। চোখে আঞ্জনি নিয়েও আপনি যা সেজেছেন তা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পার্টিতে যাচ্ছেন হয়তো কোনো। কেন? শুধু পার্টিতে যেতে গেলেই বুঝি সাজতে হয়? আপনি আমার বাড়িতে প্রথমবার এলেন, আমি কি নাইটি পরে বাড়িতে বসে থাকবো? এ বাবা, তা না, তবে এতটাও বোধ করি কোনো প্রয়োজন ছিল না। তাছাড়া আপনাকে না সাজলেও যথেষ্ট সুন্দরী লাগবে বলেই আমার ধারণা। ফ্লার্ট করছেন? কয়েক বছর আগে করলে যাও কিছু লাভের সম্ভাবনা ছিল, এখন তো ছাড়ুন সব কথা। হুইস্কি চলবে তো? না না, আমি এখন মদ্যপান করব না। আপনি তাড়াতাড়ি আপনার গল্প শুরু করুন, আমার একটু তাড়া রয়েছে। তাড়াহুড়ো করলে কি এরকম গল্প শোনা যায়? মদ্যপানে আমিও অভ্যস্ত নই, তবে অকেশনালি কদাচিৎ খাই আর কি। তবে আজ আপনার সাথে আমিও একটু ড্রিঙ্ক করব। মদ না খেলে এমন গল্প বলার মুড তো আসবে না। আপনি একটু 2 মিনিট বসুন, হ্যাঁ? আমি ভেতর থেকে আসছি।
অনামিকা চলে গেলে অচিন্ত ড্রয়িং রুমের সোফায় বসে বাড়ির আভ্যন্তরীণ সাজসজ্জা দেখতে লাগল। এদের আর্থিক সচ্ছলতার নিদর্শন ছড়িয়ে রয়েছে সর্বত্র। অচিন্ত যেদিকে বসেছে তার উল্টো দিকের দেওয়ালে সুসজ্জিত মদের তাক রয়েছে। নামকরা কিছু পরিচিত ব্র্যান্ড ছাড়াও এমন কিছু বিদেশি ব্র্যান্ড সেখানে রয়েছে যা শুধু অচিন্তর নয়, অনেকেরই অপরিচিত। কারোর বাড়ির ড্রয়িং রুমে এমন মদের বোতল সাজানো রয়েছে তা প্রথম চাক্ষুষ করল অচিন্ত। এই বাড়িতে পা রাখার পর থেকেই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর। টেলিফোনে অনামিকার কথা বলার ভঙ্গি, গলার স্বর, শব্দ চয়ন প্রভৃতির সাথে এখনের অনামিকার পার্থক্য রয়েছে অনেকটাই। কিছুক্ষণের মধ্যেই অনামিকা কাটা ফল, এক পাত্র বরফ আর দুটো গ্লাস একটা ট্রেতে সাজিয়ে নিয়ে চলে এলো। তারপর ট্রেটা সেন্টার টেবিলের ওপর রেখে মদের তাক থেকে একটা বোতল নামিয়ে নিয়ে দুটো গ্লাসে ঢালল। এরপর সেই গ্লাস দুটোকে কিছুটা জল আর কয়েক টুকরো বরফ দিয়ে একটি গ্লাস অচিন্তর হাতে তুলে দিল ভদ্রমহিলা। মহিলা দুহাতে গ্লাভস পরে রয়েছে। আরে, আপনি গ্লাভস পরে আছেন কেন? হ্যাঁ, মানে আমার দুটো হাতুর তালু না বেশ ঘামে, তাই রান্নাবান্না থেকে শুরু করে পরিবেশন সব কিছুই আমি গ্লাভস পরেই করি। কথাটা বলে অপর গ্লাসটা তুলে নিয়ে তাতে এক চুমুক দিয়ে ভদ্রমহিলা বলল, বুঝলেন, আমার জীবনটা অনেকটা সোনার খাঁচায় থাকা পাখির মতো। প্রাচুর্য ও সচ্ছলতা থাকলেও স্বাধীনতা বিন্দু মাত্র নেই। শাড়ি, গয়না, প্রসাধনী কোনো কিছুই কোনোদিনও চাইতে হয়নি আমাকে। চাওয়ার আগেই প্রয়োজনের বেশি পেয়ে গিয়েছি আমি। তবে স্বামীর মতের বিরুদ্ধে যাওয়ার কিঞ্চিত অধিকার নেই আমার। নিজের মতো প্রকাশের অধিকার সকলেরই রয়েছে। আপনি ভয় পান বলেই আপনার স্বামী আপনার ওপর জোর খাটাতে পারে। কখনো স্বামীর বিরুদ্ধে কথা বলে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। প্রাণের হুমকিও মিলেছে। ওর না প্রচুর পয়সা। ও আমাকে খুন করে মাটিতে পুঁতে রাখলেও ওর কিচ্ছু হবে না। জানেন কত রকমের ছুরি আছে ওই লোকটার? সব বিদেশি ছুরি। ওগুলো দিয়েই আমাকে খুন করার হুমকি দেয়। চলুন তবে, ওগুলো দেখবেন, চলুন। কথাগুলো বলে ভদ্রমহিলা অচিন্তর হাত ধরে একটা ঘরের দিকে এগিয়ে যায়। নিচের তলায় দুটি ঘর রয়েছে। তার একটিতে অচিন্তকে নিয়ে গেল অনামিকা। ঘরে ঢোকার সময় দোতলায় ওঠার সিঁড়িটা অচিন্ত লক্ষ্য করল। সিঁড়ির পাশে আরেকটা দরজা রয়েছে। এটি বাড়ির পেছনের দিকের দরজা। খুব প্রয়োজন না হলে সচরাচর সেই দরজা খোলা হয় বলে অচিন্তর মনে হলো না। অনামিকা অচিন্তকে যে ঘরে নিয়ে গেল সেই ঘরে একটি কম্পিউটার টেবিল রয়েছে। টেবিলের ড্রয়ার থেকে একটা ছুরি বার করে অচিন্তর হাতে তুলে দেয় সেই ভদ্রমহিলা। অচিন্ত সাধারণত যে সমস্ত ছুরি দেখে অভ্যস্ত তার তুলনায় এটা অনেকটাই আলাদা। ছুরির অগ্রভাগ বেশ ছুঁচলো। সাধারণ ছুরি থেকে এর আকার অনেকটাই লম্বা। ছুরিটা হাতে নিয়ে মন দিয়ে সেটি দেখতে থাকে অচিন্ত। এটা ওয়েজউড হ্যান্ডেল সহ জাপানি সুশি সাসিমি ছুরি। এটাকে আবার ইয়ানাগিবা ছুরিও বলে। তা লেখক মশাই, এমন ছুরি আগে কখনো দেখেছেন? না, সেই সৌভাগ্য আগে কখনো হয়নি। এই ছুরি দিয়ে মানুষ খুন সম্ভব তো? হ্যাঁ, সেটা তো সম্ভব। আপনার স্বামী বুঝি এটা দিয়েই আপনাকে খুন করার হুমকি দেয়? শুধু এটাই নয়, ওর সংগ্রহে এরকম আরও অনেক ছুরি আছে। এক এক সময় এক একটা দিয়ে আমাকে শাসায়, জানেন। এই বাক্সটা খুলে দেখুন, এটাতে জাপানি শেফ ছুরির সেট রয়েছে। কথাটা বলে একটা জাপানি সেফ ছুরির সেট রয়েছে এমন কাঠের বাক্স অচিন্তর হাতে তুলে দেয় অনামিকা। বাক্সটা খুলে 6টা বিভিন্ন আকারের ছুরি দেখতে পায় অচিন্ত। আপনার স্বামীর সংগ্রহে কি সবই কি ওই জাপানের ছুরি রয়েছে? না না, নেপাল, ভুটান, ইউরোপ অনেক দেশ বিদেশের ছুরি রয়েছে ওর সংগ্রহে।
তবে কিছু ছুরি ওর পার্সোনাল ড্রয়ারের তালা বন্ধ করে রেখেছে, তাই সবগুলো আমি আপনাকে দেখাতে পারবো না। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কথাগুলো বলল অনামিকা। থাক, আর ছুরি দেখে লাভ নেই। আমার হাতে সময়টা কম, আপনাকে আগেই বলেছি। আপনার গল্প শুনে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছতে হবে আমায়। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, তবে ড্রয়িং রুমে গিয়ে বসা যাক। ছুরির বাক্সটা কম্পিউটারের টেবিলের ওপর রেখে অনামিকার সাথে ওই ঘর থেকে বেরিয়ে আসে অচিন্ত। আরেক পেগ চলবে তো? সোফায় বসে অচিন্তকে প্রশ্ন করে অনামিকা। নিয়মিত না হলেও অকেশনালি মদ্যপানে অভ্যস্ত অচিন্ত, তাই একজন সুন্দরী রমণীর আহ্বানকে বারবার ফিরিয়ে দিতে পারে না সে। সম্মতি জানাতেই হয়। শূন্য গ্লাস পূর্ণ করে অচিন্ত হাতে তুলে দিয়ে ভদ্রমহিলা বলে, বেশ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা একটা বেসরকারি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ করত। বেতন যা পেত তা দিয়ে আমাদের সংসার কোনো রকমে চললেও আমার পড়াশোনার খরচ চালাতে বাবার বেশ কষ্টই হতো। শত কষ্ট হলেও আমার পড়াশুনো কোনোভাবেই বন্ধ করলো না। এই পড়াশোনার খরচ চালাতে গিয়ে বাবার বাজারে অনেক টাকা ধার হয়ে গেল। তবে এই ধারের কথা বাবা আমাকে বা মাকে কোনোদিনও জানায়নি। কলেজ জীবনে আমি যথেষ্ট সুন্দরী ছিলাম। সে আপনি এখনো রয়েছেন। অনামিকার কথা বলার মাঝে বিরতি পেয়ে নিজের মত প্রকাশ করলো অচিন্ত। হ্যাঁ, তাতেই তো যত কাল হয়েছে। একটু চাপা স্বরে কথাটা বললেও অচিন্ত সেটা শুনতে খুব একটা অসুবিধা হলো না। ফলের প্লেট থেকে একটা আপেলের টুকরো মুখে তুলে অচিন্ত জিজ্ঞেস করলো, তারপর? তারপর যা ঘটলো তার জন্য আমি, আমার বাবা মা কেউ প্রস্তুত ছিলাম না। অনামিকার কথার মাঝে কলিং বেল বেজে উঠল। মাঝপথে কথা থামিয়ে ভদ্রমহিলা দৌড়ে গিয়ে দরজার লুকিং গ্লাসে চোখ রেখে আবার ছুটে অচিন্তর সামনে এসে চাপা গলায় বলল, সর্বনাশ হয়ে গেছে, আমার স্বামী চলে এসেছে। আপনার স্বামী পার্টি থেকে এত তাড়াতাড়ি এলো কি করে? কিচ্ছু জানি না, আপনি এখন পিছনের দরজা দিয়ে পালান। পালাবো কেন? আমি তো কোনো অপরাধ করিনি। বললাম না, আমার স্বামী বেশ বদমেজাজি। ফাঁকা ঘরে আপনাকে আমার সাথে দেখলে ও আপনাকে খুন করে ফেলবে, আর আমাকেও রক্ষা রাখবে না। প্রাণে বাঁচতে চাইলে এক্ষুনি পালান। বাকি গল্প আমি আপনাকে ফোনে বলে দেবো। হ্যাঁ, ওই পাঁচিল টপকে আপনি বাঁ দিকে একটু এগোলেই একটা গলি পাবেন, সেখান দিয়ে সোজা গেলেই বাস স্ট্যান্ড। অচিন্তকে খানিকটা বাধ্য হই অনামিকার কথা মতো কাজ করতে হলো। যথাসম্ভব তাড়াতাড়ি ও নিঃশব্দে পেছনের দরজা খুলে দিল ভদ্রমহিলা। দরজা দিয়ে বেরিয়ে অচিন্তর সামনে ওর কাঁধ সমান পাঁচিল পড়ল। পাঁচিলের সামনে বেশ কয়েকটা ইট দেওয়া থাকায় পাঁচিলের ওপর উঠতে বা ওখান থেকে লাফ দিতে অচিন্তর খুব একটা অসুবিধা হলো না। অনামিকার দেখানো রাস্তা যথাসম্ভব তাড়াতাড়ি পা চালিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছলো সে। অচিন্তর মনের মধ্যে একটা চাপা উদ্বেগ তৈরি হয়েছে, সেই সঙ্গে ওর মনে জন্ম নিয়েছে অনেকগুলো প্রশ্ন। সন্ধে থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো অচিন্তর কাছে মোটেও স্বাভাবিক বলে মনে হচ্ছে না। তর্কের খাতিরে মনে গজিয়ে ওঠা খটকাগুলো মেনে নিলেও ওই বাড়ি থেকে পাঁচিল টপকে পালিয়ে আসার পর সেই খটকাগুলোর পেছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে বলেই মনে করছে অচিন্ত। অনামিকা ওর বাড়ির মধ্যে এত সেজে গুজে ছিল কেন? সেটা কি সত্যি অচিন্তকে খুশি করার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? অনামিকার ফোনের কথা বলার বাচনভঙ্গি, গলার স্বর প্রভৃতির সাথে সামনাসামনি বলা কথার স্বর ও বাচনভঙ্গির মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করেছে অচিন্ত। সেটা কি অচিন্তর মনের ভুল, নাকি এর পেছনেও কোনো কারণ রয়েছে? আর হ্যাঁ, অনামিকা সবসময় গ্লাভস পরেছিল কেন? হাতের তালু ঘামার জন্য গ্লাভস পরে রান্না করা বা পরিবেশন করা অচিন্তর কাছে একটু অস্বাভাবিক বলেই মনে হচ্ছে।
অনামিকার স্বামী পার্টি থেকে এত তাড়াতাড়ি ফিরে এলো কেন, আর অচিন্তকে কেনই বা ওই বাড়ি থেকে পাঁচিল টপকে পালাতে হলো। এই ঘটনাগুলো অচিন্তকে বেশ ভাবাচ্ছে। একরাশ দুশ্চিন্তা নিয়ে বাড়ি পৌঁছে স্ত্রী সেঁজুতির কাছে খাওয়ার জল চাইল অচিন্ত। জলের গ্লাস হাতে তুলে দিয়ে সেঁজুতি অচিন্তকে জিজ্ঞেস করল, তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? তোমার কিছু হয়েছে? সেঁজুতি প্রশ্নের উত্তরে সব সত্যি কথাই বলল অচিন্ত। প্রতিবিম্বতে অনামিকার মেসেজ, সকালবেলার ফোন এবং অনামিকাদের বাড়িতে আজ সন্ধ্যায় ঘটে যাওয়া সমস্ত ঘটনার কোনোটাই বাদ দিল না সে। সব শুনে সেঁজুতি বলল, একটা অচেনা অজানা মেয়ের কথা শুনে তোমার একা ওই বাড়িতে ওর সঙ্গে দেখা করতে যাওয়া কিন্তু মোটেই উচিত হয়নি। তবে এখন তো আর সেসব ভেবে কোনো লাভ নেই। বাড়িতে তোমার বয়স্ক মা বাবা রয়েছেন। তোমার দুশ্চিন্তার কথা জানতে পারলে ওনারা টেনশন করে অসুস্থ হয়ে পড়বেন। ডিনার সেরে নিশ্চিন্তে ঘুম দাও। ভবিষ্যতে যদি কোনো সমস্যা দেখা যায় তখন আমরা সবাই মিলেই তার মোকাবিলা করব, বুঝেছো? সেঁজুতির কথা শুনে অপেক্ষাকৃত একটু তাড়াতাড়ি ডিনারে বসল অচিন্ত। শনিবার সন্ধ্যের ঘটনা থেকে অচিন্তর মনে একটা উদ্বেগ আর দুশ্চিন্তা জন্ম নিলেও সেটা যে এমন ভয়াবহ রূপ নেবে তা সে পরিকল্পনাও করতে পারেনি। শনিবার রাতে ভালো করে ঘুম হয়নি অচিন্তর। সারা রাত ধরে অনেক রকম চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে। অনেক রাতে ঘুম এলে পরদিন সকালে উঠতে স্বাভাবিকভাবেই অনেকটা বেলা হয়ে গেল তার। তবে ছুটির দিন থাকায় তেমন কোনো অসুবিধা হলো না। সাত পাঁচ চিন্তা করে একটু অলসভাবেই রবিবারটা কাটিয়ে দিল অচিন্ত। অঘটনটা ঘটল সোমবার স্কুলে গিয়ে। টিফিন পিরিয়ড তখনও শেষ হয়নি। অচিন্ত লাঞ্চ সেরে সবেমাত্র টিচার্স রুমে এসে বসেছে। ঠিক সেই সময় স্কুলের সামনে একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। পুলিশ স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছাত্রের মধ্যে একজনকে ডেকে তিনি অচিন্ত সেনের কথা জিজ্ঞেস করলে সে বলে, হ্যাঁ, উনি তো আমাদের বাংলা টিচার। স্যার আজকেও আমাদের ক্লাস নিয়েছেন। এখন তো লাঞ্চ টাইম, ওনাকে টিচার্স রুমেই পাবেন। ছেলেটার কথা শুনে পুলিশ স্কুলের ভেতর ঢুকে টিচার্স রুমে গিয়ে জিজ্ঞেস করে, এখানে অচিন্ত সেন কে আছেন? আমি? কেন বলুন তো? আপনাকে সুভাষিস দাস হত্যা মামলার অভিযোগে গ্রেফতার করা হলো। আপনাকে এখন আমাদের সাথে থানায় যেতে হবে, চলুন। কে শুভাশিস দাস? এই নামে আমি কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। আর যাকে আমি চিনি না তাকে হঠাৎ করে খুন করতেই যাব কেন? এসব কথা আমাকে বলে কোনো লাভ হবে না। আপনার নামে আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, তাই এখন আপনাকে আমাদের সাথে যেতেই হবে, চলুন। আর আপনার যা বলার আছে আপনি ওখানে গিয়ে বলবেন। প্লিজ কোঅপারেট উইথ আস। অচিন্ত আরও অনেক কিছু বলার চেষ্টা করল, কিন্তু পুলিশ তার কোনো কথাই শুনল না। এক প্রকার জোর করেই পুলিশ ভ্যানে তুলে তাকে থানায় নিয়ে গেল। ওখানে ইন্সপেক্টর রাজীব বসাক একটা আলাদা ঘরে বসে অচিন্তকে নিয়ে গিয়ে শুরু করলো ইন্টারোগেশন। রাজীবকে দেখা মাত্রই অচিন্ত বলে, দেখুন ইন্সপেক্টর, আপনাদের সম্ভবত কোথাও ভুল হচ্ছে। আমি শুভাশিস দাস বলে কাউকে চিনি না। আমি শিক্ষকতা ও টুকটাক লেখালেখি করি। আমি হঠাৎ শুভাশিস দাসকে খুন করতে যাব কেন? সেটা তো আমারও প্রশ্ন। তাহলে আপনি বলছেন শুভাশিস দাস নামে সত্যিই আপনি কাউকে চেনেন না, তাই তো? হ্যাঁ, ওই নামে সত্যিই আমি কাউকে চিনি না। তাহলে শনিবার সন্ধ্যায় আপনি ওনার বাড়ি গিয়েছিলেন কেন? অনামিকা জোয়ারদার নামে একজন পাঠিকা ওর জীবনের কিছু কথা বলার জন্য আমাকে সন্ধ্যায় বেলায়, মানে শনিবার সন্ধ্যেবেলায় ওর বাড়িতে ইনভাইট করে। সেই ইনভিটেশন পেয়ে আমি ওই দিন ওর বাড়ি গিয়েছিলাম। এটা যে শুভাশিস দাসের বাড়ি সেটাও আমার জানা ছিল না। অনামিকা জোয়ারদারের সঙ্গে আপনার পরিচয় কিভাবে? আমি প্রতিবিম্ব নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত লেখালেখি করি। সেই প্ল্যাটফর্মেরই আমার গল্পের নিয়মিত পাঠক হলো এই অনামিকা জোয়ারদার। এবারে রাজীব বসাক শুভাশিস দাস ও তার স্ত্রী মিসেস দাসের একটি ছবি দেখিয়ে অচিন্তকে জিজ্ঞেস করল, দেখুন তো, এদের কাউকে আপনি চেনেন? না, একদমই না। কোনোদিন দেখিনি পর্যন্ত আমি এদেরকে। একটু ভালো করে দেখে বলুন,
সত্যিই আপনি এদের কাউকে চিনতে পারছেন না? ইন্সপেক্টরের কথায় ছবিটা আরেকবার একটু সময় নিয়ে ভালো করে দেখলো অচিন্ত। তারপর বলল, না, লোকটিকে আমি সত্যিই চিনতে পারছি না। তবে এই ভদ্র মহিলাকে আমার যেন খুব চেনা চেনা মনে হচ্ছে। তবে মানে কোথায় দেখেছি আমার ঠিক মনে করতে পারছি না আমি। দেখুন অচিন্তবাবু, শুভাশিস দাসের বাড়ির সামনে যে সিসিটিভি রয়েছে তাতে আপনাকে ওই বাড়ি থেকে শনিবার সন্ধে 8:20 নাগাদ পাঁচিল টপকে পালাতে দেখা গিয়েছে। ওই বাড়ির আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করায় ওখানের একজন স্থানীয় বাসিন্দা বলেন যে আপনি ওই দিন সন্ধেবেলায় ওনাকে শুভাশিস দাসের বাড়ির নম্বর বলে বাড়িটি কোথায় জিজ্ঞাসা করেছিলেন। তারপর উনি বাড়িটি দেখিয়ে দিলে আপনি সেখানে ঢুকে পড়েন। কি ঠিক বলছি তো? আমি তো আগেই বলেছি আমার পাঠিকা অনামিকা জোয়ারদারের নিমন্ত্রণে আমি ওখানটায় গিয়েছিলাম শনিবার সন্ধ্যায়। অনামিকা জোয়ারদারকে এই ঘটনায় এই নামের ভদ্রমহিলা কোথা থেকে এলো সেটা আমাদের জানা নেই। আচ্ছা, ওনার কোনো ছবি দেখাতে পারেন আপনি? না, আমি সেটা পারবো না। ভদ্রমহিলা কোনো রকম সোশ্যাল মিডিয়াতেও নেই। আপনি তো ওনাকে সামনাসামনি দেখেছেন, চেহারার বর্ণনা দিয়ে স্কেচ আঁকাতে পারবেন? ওনার চোখে কনজাংটিভাইটিস হয়েছিল, তাই জন্য উনি সানগ্লাস পরেছিলেন। তবে চেহারার বর্ণনা দিতে পারবো। দেখুন, চোখ ঢাকা থাকলে মানুষ চেনা একটু শক্ত হয়ে যায়, তবে একবার চেষ্টা করা যেতেই পারে। আচ্ছা, আপনি কি শনিবার ওই বাড়ি থেকে মেন গেট দিয়েই বেরিয়েছিলেন? না, অনামিকা যখন কথা বলছিল সেই সময় হঠাৎ বেল বেজে ওঠায় অনামিকা দরজার লুকিং গ্লাসে চোখ রেখে দেখেছিল ওর স্বামী নাকি চলে এসছে। তাই ও আমাকে পেছনের দরজা দিয়ে মানে বেরিয়ে ওই পাঁচিল টপকে বাড়ি থেকে পালিয়ে যেতে বলেছিল। আর সত্যি বলতে কিছুটা বাধ্য হয়েই আমি ওর কথা শুনে ওই পাঁচিল টপকে বাড়ি থেকে বেরিয়ে আসি। দেখুন, ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে যে শনিবার সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে শুভাশিস দাস ধারালো ছুরির আঘাতে খুন হয়েছে। আর সিসিটিভি ক্যামেরায় আপনাকে 8:20 নাগাদ পাঁচিল টপকে ওই বাড়ি থেকে পালাতে দেখা গেছে। তাই ওই সময় ওই ভদ্রমহিলার স্বামীর বেল বাজানোর কথাই নয়। আপনি কার আমন্ত্রণে শনিবার সন্ধ্যায় ওই বাড়িতে গিয়েছিলেন সেটা তো ঠিক বোঝা যাচ্ছে না। তবে শুভাশিসবাবুর স্ত্রী শনিবার ভোরবেলায় তার বন্ধুবান্ধবদের সাথে দীঘায় বেড়াতে গিয়েছিলেন। তাই শনিবার যে আপনি ওনার সঙ্গে দেখা করতে যাননি তা বলার অপেক্ষা রাখে না। আমরা এখন আপনার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করব, আর একজন শিল্পী ডাকিয়ে অনামিকা স্কেচ বানানো হবে। তারপর সেই স্কেচের সাহায্যে অনামিকা জোয়ারদারকে খুঁজে বের করার চেষ্টা করব আমরা। আর আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে ক্রাইম স্পটে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা হবে। সকল তথ্য প্রমাণ কোর্টে প্রডিউস হবে। সেখানে যদি আপনি নির্দোষী প্রমাণ হন তাহলে আপনাকে বেকসুর খালাস করে দেওয়া হবে। তবে প্রমাণ না হওয়া পর্যন্ত আপনাকে পুলিশ কাস্টাডিতেই থাকতে হবে। আমি কি একটু আমার স্ত্রীর সাথে কথা বলতে পারি? আমার স্কুল থেকে বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আমাকে যথাসময় না দেখতে পেয়ে ও বেশ টেনশন করবে। ও শিওর, নিশ্চয়ই ফোন করবেন। প্রয়োজনে ওনাকে এখানে ডেকে নিয়ে এসে কথা বলুন, কোনো আপত্তি নেই। আপনি আপনার উকিলের সাথেও যোগাযোগ করতে পারেন। ইন্সপেক্টরের অনুমতি পেয়ে সেজুতিকে ফোন করলো অচিন্ত। তবে পরিষ্কার করে সবকিছু বলতে পারল না। কথাগুলো বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ফেলাতে অচিন্তর অনেক কথাই সেজুতি বুঝতে পারল না। শুধু বুঝতে পারল অচিন্তকে শুভাশিস দাস হত্যা মামলায় পুলিশ অ্যারেস্ট করেছে। শনিবার রাতে অচিন্ত বাড়ি ফিরে সব ঘটনা বললে একটা বিপদের আশঙ্কা করেছিল সেজুতি। তবে সেটা যে এতটা ভয়ানক হবে তা সে পরিকল্পনাও করতে পারেনি। অচিন্তর ফোন রেখে সেজুতি ওর এক পরিচিত ব্যারিস্টারকে ফোন করল। ব্যারিস্টার অনির্বাণ মুখার্জি সেজুতির এক বান্ধবীর মামা। সেজুতির বন্ধুর বিয়েতে অনির্বাণ মুখার্জির সাথে ওর পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাদেই বান্ধবীর থেকে ফোন নাম্বার নিয়ে অনির্বাণ মুখার্জিকে ফোন করে সেজুতি। অচিন্তর সব ঘটনা শুনে অনির্বাণ মুখার্জি বলেন, তোমার কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অচিন্তকে কেউ বেশ পরিকল্পনা করে আঁট বেঁধে ফাঁসিয়েছে। যে বা যারা এই কাজটি করেছে তাদের সাথে শুধু যে শুভাশিস দাসের শত্রুতা আছে তা নয়, কোনো কারণে তাদের অচিন্তের উপরেও যথেষ্ট রাগ আছে। তাই এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছে তারা। অচিন্তর বিরুদ্ধে যদি যথেষ্ট প্রমাণ থাকে তাহলে ওকে জামিনে ছাড়ানো বেশ কষ্টসাধ্য হবে। তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। সবার আগে অচিন্তর সাথে একটু কথা বলা দরকার। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। এখন যাবেন?
না, আজ হবে না। চেম্বারে বেশ কয়েকজন মক্কেল রয়েছে, কাল সকালে চলো। ওকে স্যার, আমি তবে কাল সকালে আপনাকে ফোন করে নিচ্ছি। অনির্বাণ মুখার্জির ফোন রেখে যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে অচিন্তর সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ল সেজুতি। থানায় পৌঁছে অচিন্তর সাথে দেখা করে স্বামীর যথাসম্ভব মানসিক শক্তি জোগানোর চেষ্টা করল সে। ব্যারিস্টার অনির্বাণ মুখার্জির সাথে সেজুতি যে যোগাযোগ করেছে সেটাও অচিন্তকে জানালো। তারপর বলল, শোনো, অনির্বাণ স্যার কাল সকালে তোমার সঙ্গে দেখা করতে আসবেন। ওনার কাছে সব কথা খুলে বলবে, কোনো কিচ্ছু কিন্তু গোপন করবে না। অনির্বাণ স্যার বললেন কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেশ পরিকল্পনা মাফিক তোমাকে ফাঁসিয়েছে। তুমি কি সত্যি শুভাশিস দাস বা ওনার স্ত্রীকে চেনো না? অপরিচিত কেউ তোমাকে এভাবে খুনের দায় ফাঁসাবেই বা কেন? জানি না, কিছুক্ষণ আগে ইন্সপেক্টর রাজীব বসাক শুভাশিস দাস ও তার স্ত্রীর ছবি আমাকে দেখিয়েছেন। শুভাশিস দাসকে আমি না চিনলেও ওর স্ত্রীকে না বেশ চেনা লাগলো জানো, তবে কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না আমি। ঠান্ডা মাথায় ভেবে শুভাশিসের স্ত্রীকে কোথায় দেখেছো সেটা মনে করার চেষ্টা করো। সকালে অনির্বাণ স্যারকে সব কিছু বলতে হবে তোমাকে। এখন আমি চললাম, তুমি কিন্তু অযথা টেনশন করো না। তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের করা যায় আমরা সেই চেষ্টাই করছি। সে যদি থানা থেকে বেরিয়ে গেলে অচিন্ত ইন্সপেক্টর রাজীবের কাছ থেকে শুভাশিসের স্ত্রীর ছবিটি আরেকবার চেয়ে বেশ ভালোভাবে দেখল। অনেকক্ষণ পর্যবেক্ষণ করে স্মৃতির ভাণ্ডার হাতড়ে এই ভদ্রমহিলাকে কোথায় দেখেছে সেটা অচিন্তর মনে পড়ে গেল। ভদ্রমহিলার নাম মনিকা পাল। কলেজ জীবনে অচিন্তর সাথে এর প্রেমের সম্পর্ক ছিল। তবে অচিন্ত যে মনিকা পালকে চিনত তার সাথে আজকের এই মনিকা দাসের চেহারার অনেকটাই পার্থক্য রয়েছে, তাই ওর চিনতে অনেকটা সময় লেগে গেল। পরদিন সকালে একজন চিত্রশিল্পী অচিন্তর বর্ণনা অনুসারে অনামিকা জোয়ারদারের একটি স্কেচ আঁকল। তার কিছুক্ষণ পর অনির্বাণ মুখার্জি অচিন্তর সাথে দেখা করে, ওর থেকে বিস্তারিতভাবে সব কিছু জেনে নেয়। তারপর উনি যথাসাধ্য চেষ্টা করবেন এই প্রতিশ্রুতি দিয়ে অচিন্ত থেকে বিদায় নেয়। যাবার সময় উনি ইন্সপেক্টর রাজীবের থেকে অনামিকা জোয়ারদারের স্কেচটার একটা ছবি তুলে নিলেন নিজের মোবাইল ফোনে। এরপর অনির্বাণ মুখার্জি তার এক সহায়ককে নিয়ে শুভাশিস দাসের পাড়া প্রতিবেশীর সাথে কথা বলে, ওর সম্পর্কে আরও বিশদভাবে জানার চেষ্টা করে। শুভাশিস দাস ছিল একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, তার একটা নিজস্ব ফার্ম ছিল। অনির্বাণ মুখার্জি শুভাশিস দাসের সেই ফার্মে গিয়ে স্টাফদের সাথেও কথা বলেন। সবার সাথে কথা বলে শুভাশিস দাসের স্বভাব চরিত্র সম্পর্কে একটা ধারণা লাভ করেন এই প্রবীণ ব্যারিস্টার। সেই সঙ্গে অনামিকা জোয়ারদারকেও খুঁজে বার করার চেষ্টা করলেন তিনি। তবে ছবিটার চোখ সানগ্লাসে ঢাকা থাকায় খোঁজাখুঁজি করতে বেশ অসুবিধা হলো। শুভাশিস দাসের পাড়া প্রতিবেশী ও অফিস স্টাফেদের মধ্যে বয়েজ কাট চুল রয়েছে এমন কাউকে খুঁজে পাওয়া গেল না। দুদিন পরে অচিন্তর কেস কোর্টে উঠল। সমস্ত সাক্ষ্য প্রমাণ অচিন্তর বিরুদ্ধে। ইয়োর অনার, শুভাশিস দাসকে যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে তাতে অচিন্তর হাতের ছাপ পাওয়া গিয়েছে। শুভাশিস দাসের বাড়ির ড্রয়িং রুমের সেন্টার টেবিলে মদের বোতল, দুটো গ্লাস আর কয়েকটা ফলের টুকরো পাওয়া গেছে। গ্লাস দুটোর একটাতে শুভাশিস দাসের ফিঙ্গারপ্রিন্ট আর একটাতে অচিন্ত সেনের ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত রয়েছে। এ থেকে পরিষ্কার প্রমাণ হয় যে শনিবার সন্ধ্যায় শুভাশিস দাস আর অচিন্ত সেন একসাথে ওই বাড়িতে মদ্যপান করেছেন। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী শুভাশিস দাসের পাকস্থলীতে ঘুমের ওষুধ পাওয়া গেছে। সেই ঘুমের ওষুধ শুভাশিস দাসের ফিঙ্গারপ্রিন্ট থাকা গ্লাসেও রয়েছে। অর্থাৎ শুভাশিস দাসকে হত্যা করার আগে তার মদের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল। তারপর সে ঘুমিয়ে গেলে তাকে বেডরুমে নিয়ে খাটে শুইয়ে দেওয়া হয়। এরপর ধারালো একটা ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে খুনটা করা হয় শুভাশিস দাসকে। সরকারি পক্ষের উকিল সমস্ত তথ্য প্রমাণ আদালতের সামনে রেখে শুভাশিস দাসের হত্যার জন্য অচিন্ত সেনকে সম্পূর্ণভাবে দায়ী করে তার কঠিন শাস্তি দাবি করেন।
কিছুদিন আগে পর্যন্ত অচিন্ত সেন ভোরবেলায় নিয়মিতভাবে সুভাষিস দাসকে ফোন করে অনেক কথা বলেছেন। সুভাষিস দাস ও অচিন্ত সেনের ফোনের কলার লিস্ট সেই তথ্যই বহন করছে। সুভাষিস দাসের সাথে যে অচিন্ত সেনের পরিচয় ছিল সেটা এখান থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয়, ইওর অনার। অথচ অচিন্ত সেন তার বয়ানে বরাবরই বলেছে যে সে সুভাষিস দাসকে কোনোভাবেই চেনে না। অচিন্ত সেন যে মিথ্যে কথা বলছে এবং উদ্দেশ্য প্রণীতভাবে সত্য গোপন করছে, সরকারি পক্ষের উকিল আদালতে তা প্রমাণ করলেন। অবজেকশন ইওর অনার, আমি এই প্রেক্ষিতে সুভাষিস বাবুর বাড়ির কাজের লোক মালতী দেবীকে কাঠগড়ায় ডেকে নিতে চাইব। পারমিশন গ্রান্টেড। আচ্ছা মালতী দেবী, আপনি বলুন তো, সুভাষিস বাবু সকালে ঘুম থেকে কখন উঠতেন? আগে ধর্মাবতার বাবু তো প্রতিদিনই বেশ দেরিতে ঘুম থেকে উঠতেন। এবার আমার প্রশ্ন, উনি কারো সাথে কথা বলতে চাইলে ভোরবেলা বেছে নেবেন কেন? সুভাষিস দাসের ফোন থেকে অচিন্তর সাথে কথা বলা হয়েছে মানে এই নয় যে সুভাষিস দাসের সাথেই অচিন্তর কথা হয়েছে। সুভাষিস দাসের ফোন থেকে ওনার স্ত্রী বা অন্য কেউ কথা বলতেই পারে। অচিন্তর ফোনের প্রতিবিম্ব অ্যাপের চ্যাট বক্স খুলে দেখা যায় অনামিকা জোয়ারদার নামে কেউ একজন সুভাষিস দাসের ফোন নাম্বার দিয়ে গল্পের প্লট নেওয়ার জন্য অচিন্তকে যোগাযোগ করতে বলেছে। এরপর সাক্ষী দিতে ডাকা হয় সুভাষিস দাসের স্ত্রী মনিকাকে। মনিকা জানায় যে সে কোনো দিনই প্রতিবিম্ব অ্যাপ ব্যবহার করেনি, তার মোবাইল ফোনে ওই রকম কোনো অ্যাপ ইনস্টল করাও নেই। অনির্বাণ মুখার্জির প্রশ্নের উত্তরে মনিকা জানায় যে কলেজ জীবনে অচিন্তর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু দীর্ঘদিন যাবৎ দুজনের মধ্যে কোনো রকম যোগাযোগ নেই। এই একই কথা অচিন্ত সেনও মহামান্য আদালতকে জানিয়েছে। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তি করে অনির্বাণ মুখার্জি মহামান্য আদালতকে বলেন, অচিন্ত সেন একজন শিক্ষক এবং বেশ পরিচিত লেখক। অচিন্ত সেন কোনোদিন কোনো কারণে সুভাষিস দাসের অফিসে যায়নি। সুভাষিস দাসের অফিস স্টাফের কথাতে সেটাই প্রমাণিত হয়। সুভাষিস দাস বা অচিন্ত সেনের ফোনে পরস্পরের নাম্বার সেভ করা নেই। এখান থেকে প্রমাণিত হয় যে সুভাষিস দাসের সাথে অচিন্ত সেনের শত্রুতা তো দূরে থাক, আদৌ কোনো পরিচয়ই ছিল না। তাহলে অকারণে একটা মানুষ আর একটা মানুষকে খুন করবে কেন? দুই পক্ষের উকিল ও সমস্ত সাক্ষীদের কথা শুনে বিচারক পুলিশকে আরও গভীরে এই কেসের তদন্ত করতে বলে। ওই দিনের মতো কোর্টের সমাপ্তি ঘোষণা করেন। সুভাষিস দাস হত্যা মামলার দ্বিতীয় শুনানির দিন উপস্থিত হল। মাঝে কিছুদিন অতিবাহিত হলেও অনির্বাণ মুখার্জি এমন কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি যার ভিত্তিতে অচিন্ত সেনকে নিরপরাধ প্রমাণ করা যায়। খুনের দিন সন্ধ্যায় অচিন্তকে ওর পাঠিকা বিভিন্ন নম্বর থেকে ফোন করেছিল, তবে সেই নম্বরগুলোর লোকেশন পরীক্ষা করে দেখা গেছে যে সেই সবগুলো এই রাজ্যের বাইরে। তাই সন্দেহের তীর আর কারোর ওপর কোনোভাবেই চালনা করা যাচ্ছে না। অচিন্ত সেদিন যে অনামিকা জোয়ারদারের সাথে কথা বলেছে তাকেও খুঁজে বার করা সম্ভব হয়নি। তবে বিস্তারিতভাবে খোঁজ খবর নিয়ে অনির্বাণ জানতে পেরেছেন যে সুভাষিস দাসের স্বভাব চরিত্র মোটেও ভালো ছিল না। দুর্ব্যবহার, বদমেজাজের জন্য অফিসের স্টাফ, পাড়া প্রতিবেশী সকলেই সুভাষিসের ওপর অসন্তুষ্ট ছিল। এছাড়া সুভাষিসের স্ত্রী মনিকার এক বান্ধবীর কাছ থেকে বেশ চাঞ্চল্যকর একটি তথ্য জোগাড় করেছেন অনির্বাণ মুখার্জি। মনিকার সেই বান্ধবীকে অনির্বাণ সাক্ষী হিসাবে আদালতে হাজির করালে তিনি বলেন, সুভাষিস বিভিন্ন কোম্পানির অডিটের কাজ পাওয়ার জন্য সেই কোম্পানির মালিকদের মহিলা সাপ্লাই দিতেন। সেই মহিলাদের মধ্যে নিজের স্ত্রী মনিকাও ছিলেন। সেই শনিবার সকালে সুভাষিসের তেমনই এক মক্কেলকে সঙ্গ দিতে দীঘা যেতে বাধ্য হয়েছিল মনিকা। এমন জীবনে মনিকা অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাহলে এর থেকে এটাই প্রমাণিত হয় যে সুভাষিস দাস তার স্ত্রীকে নিজের স্বার্থে গণিকার কাজ করাতেন। সেই জীবন থেকে মুক্তি পেতেই
মনিকা তার স্বামীকে পরিকল্পিতভাবে খুন করে। অবজেকশন ইউর অনার, খুনের দিন সকালবেলায় মনিকা দীঘায় চলে গিয়েছিল। ট্রেনের টিকিট, হোটেলের সিসিটিভি ফুটেজ ও দীঘায় তোলা ছবি সেটাই প্রমাণ করে। তাই মনিকার নিজের পক্ষে তার স্বামীকে হত্যা করা কোনোভাবেই সম্ভব নয় ইউর অনার। অচিন্ত ও মনিকার কথাতে পরিষ্কার যে ওদের দুজনের মধ্যে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই। তাই মনিকা যে অচিন্তকে দিয়ে খুনটা করিয়েছে সেটাও কোনোভাবে প্রমাণ হয় না। মনিকার বর্তমান ছবি অচিন্ত প্রথম দেখে ওকে চিনতেই পারেনি। সাম্প্রতিককালে দুজনের মধ্যে যদি দেখা সাক্ষাৎ হতো তাহলে এমনটা হওয়ার কোনো সম্ভাবনা থাকতো। তাই এ থেকে পরিষ্কারভাবে প্রমাণ হয় যে অচিন্ত সেন যে শুভাশিস দাসকে হত্যা করেছে তার পিছনেও মনিকা দাসের কোনো রকম যোগসূত্র নেই ইওর অনার। অপরপক্ষে সকল তথ্য প্রমাণ থেকে সহজেই বোঝা যাচ্ছে যে খুনটা অচিন্ত সেনই করেছে। খুনের মোটিভ কি সেই প্রসঙ্গে সরকারি উকিল বলেন, জীবনের প্রথম প্রেমের প্রতি প্রত্যেক মানুষেরই একটা দুর্বলতা রয়ে যায়। বহু বছর কেটে গেলেও অচিন্ত সেন সেই প্রথম প্রেমের দুর্বলতা কাটাতে পারেননি। সম্প্রতি অচিন্ত সেন বেশ কয়েকটি অপরাধমূলক উপন্যাস লিখেছেন। এই রকম খুন ও অপরাধযুক্ত উপন্যাস লেখার জন্য অচিন্তকে এইসব নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করতে হয়েছে। অপরাধ নিয়ে পড়াশোনা ও তা নিয়ে সর্বক্ষণ চিন্তাভাবনা করতে করতে অজ্ঞাতসারে অচিন্ত সেনের মনের মধ্যে একটা অপরাধী বাসা বাঁধে। সেই অপরাধী মন যখন জানতে পারে যে তার প্রথম প্রেমিকা কষ্টে রয়েছে, তার স্বামী তাকে গণিকা বৃত্তি করাচ্ছে, তখন অচিন্ত সেন আর সহ্য করতে না পেরে শুভাশিস দাসকে খুন করার সিদ্ধান্ত নেন। তবে অচিন্ত সেন পেশাদার খুনি না হওয়ায় শুভাশিস দাসকে খুন করতে গিয়ে সে বেশ কিছু ভুল করে ফেলে। এরপর সরকারি পক্ষের উকিল তার কথার সত্যতা প্রমাণ করার জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞকে সাক্ষী হিসেবে ডাকেন। সেই ডাক্তারবাবু বলেন, একজন দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ নিয়ে পড়াশোনা, চিন্তাভাবনা ও উপন্যাস লিখলে তার মনের মধ্যে খুন করার প্রবণতা জন্মানো খুব একটা অসম্ভব নয়। সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে না হলেও মস্তিষ্কে মানসিক বিকার নিয়ে যে খুনটা অচিন্ত সেনই করেছে তাতে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। সিসিটিভি ফুটেজ যে ছুরিতে খুন করা হয়েছে তাতে অচিন্ত সেনের হাতের ছাপ, মদের গ্লাসে অচিন্ত সেনের ফিঙ্গারপ্রিন্ট প্রভৃতি সেই সত্যিই প্রমাণ করে। সরকারি পক্ষের উকিলের বিপক্ষে বলার মতো বিশেষ কিছু খুঁজে পায় না অনির্বাণ মুখার্জি। তাই আদালত থেকে সবকিছু বিচার করে যে রায় দিল তা অচিন্ত সেনের বিপক্ষেই গেল। বিচারে অচিন্ত সেনের 10 বছরের সশ্রম কারাদণ্ড হল। সেই সঙ্গে অচিন্ত সেনের উপযুক্ত মানসিক চিকিৎসারও ব্যবস্থা করার নির্দেশ দেয় আদালত। আদালতের রায় শুনে সেঁজুতি, অচিন্ত দুজনেই কান্নায় ভেঙে পড়ে। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না। অচিন্ত যে খুনটা করেনি সে ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত, কিন্তু বিপক্ষ দল যেভাবে ওর বিরুদ্ধে তথ্য প্রমাণ সাজিয়েছে তাতে ওকে নিরপরাধ প্রমাণ করা এক প্রকার অসম্ভবই ছিল। তবে মানসিক রোগে আক্রান্ত হয়ে অচিন্ত এই খুনটা করেছে এমনটা প্রমাণ হয় ওর সাজাটা তুলনামূলকভাবে অনেকটাই কম হয়েছে। তা না হলে খুনের শাস্তি সাধারণত ফাঁসি কিংবা যাবজ্জীবন কারাদণ্ডই হয়। তোমরা দুজনেই মন শক্ত করো, 10টা বছর দেখতে দেখতে কেটে যাবে, আর এই কটা বছর অচিন্ত তোমাকে একটানা জেলে থাকতে হবে না। কিছুটা সময় তোমার মানসিক হাসপাতালে ও মনোরোগ বিশেষজ্ঞের চেম্বারে কাটবে। এই 10 বছরে অচিন্ত তুমি তোমার লেখা আরো ভালোভাবে চালিয়ে যাও। এই কটা দিনে তুমি যে অভিজ্ঞতা সঞ্চয় করলে এবং আগামী দিনে কারাগারে থেকে যে অভিজ্ঞতা তুমি সঞ্চয় করবে সবটাই তুমি তোমার লেখায় প্রতিফলন করো। এরপর বেশ কিছুদিন কেটে গেল। মেয়ে ও শ্বশুর শাশুড়ির দেখাশোনার ভার সম্পূর্ণভাবে সেঁজুতির ওপর পড়ল। তবে ওর বাবা মা, দাদা বৌদি সব রকম প্রয়োজনে ওকে যথেষ্ট সাহায্য করেছে। বিশেষ অনুমতি পেয়ে কারাগারের মধ্যেও লেখালেখির সরঞ্জাম জোগাড় করে সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছে অচিন্ত সেন। আর তার মধ্যেই চলছে তার মানসিক চিকিৎসা ও বিভিন্ন প্রকার কাজকর্ম।
বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ সায়ন্তনী ভট্টাচার্য অচিন্ত সেনকে পরীক্ষা করে ওর বিশেষ কোনো সমস্যা খুঁজে পাননি। অবসাদ ঘোচানোর জন্য এবং মানসিক বল ফিরে পাওয়ার জন্য উনি অচিন্তকে সামান্য কিছু ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন। বিচারে অচিন্ত সেনের সশ্রম কারাদণ্ড হয়েছে। তাই সাহিত্য চর্চার পাশাপাশি ওকে বেশ কিছু কাজকর্ম করতে হয়। একদিন অচিন্তর কাছে খবর এলো যে ব্যারিস্টার অনির্বাণ মুখার্জি মনিকাকে সঙ্গে নিয়ে ওর সাথে দেখা করতে এসেছে। জেল সুপারের অনুমতি নিয়ে আইডি ভেরিফিকেশন করিয়ে মোবাইল ফোন জমা দিয়ে ইন্টারভিউ রুমে অপেক্ষা করছে ওরা। সময় মাত্র 30 মিনিট। অনির্বাণ মুখার্জি ও মনিকা অচিন্তর সাথে দেখা করতে এসেছে শুনে সে বেশ অবাক হলো। কিছুটা অনিচ্ছা সত্ত্বেও ইন্টারভিউ রুমে গেল অচিন্ত। অনির্বাণ মুখার্জি রুমের বাইরে দাঁড়িয়েছিলেন। অচিন্তকে দেখে উনি বলেন, দেখো অচিন্ত, কাকে ধরে নিয়ে এসেছি। আজ তুমি তোমার মনের মধ্যে জেগে ওঠা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে, সেই সঙ্গে পাবে একটা ভালো গল্পের প্লটও। অচিন্ত ব্যারিস্টারের কথার কোনো উত্তর না দিয়ে ঘরে ঢুকে দেখল মনিকা গুনগুন করে গান গাইছে। ও গো মোর প্রাণের সখা, স্বপ্নেও পাই গো দেখা। গানের কথাগুলো বেশ পরিচিত বলে মনে হলো। মধুর পরশ রোজ রাতে আমার এই মন মজেছে তোমাতে। মনিকার পেছনে দাঁড়িয়ে সেও গান শুনতে থাকলো। মন মাতালো সুমিরন, সকল অঙ্গ ভেজায় জোছনাতে, আমার এই মন মজেছে তোমাতে। তুমি মোর অঙ্গ ছোবে, তুমি মোর সঙ্গ নেবে, আমার মন মজেছে তোমাতে। বাহ মনিকা, তোমার গানের গলাটা এখনো বেশ ভালোই আছে। বাথরুমে গিয়ে নিয়মিত চর্চা করি তো, জানো না? তা লেখক মশাই, গানটা চেনা চেনা মনে হলো? হ্যাঁ, গানের কথাগুলো ভীষণ চেনা। কোথায় যেন শুনেছি, তবে কোথায় শুনেছি ঠিক মনে করতে পারছি না। বারে, তোমার লেখা কবিতা তুমি চিনতে পারছো না? তো তুমি দেখছো সব ভুলেই গেছো। তোমাকে তো আমি বলেছিলাম একটা ব্যতিক্রমী উপন্যাসের প্লট দেব। একটা ঘটনা শুনে লিখলে তা যতটা ভালো হয়, জীবন দিয়ে আবার উপলব্ধি করে লিখলে কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি ভালো হয়। তুমি এই ঘটনাটা অনেকটাই জীবন দিয়ে উপলব্ধি করছো, তবে কিছুটা অংশ তোমার জানা নেই, আর কিছু অংশ জানা থাকলেও তুমি সেটা ভুলে গিয়েছো। সেগুলো বলতেই আজ আমি তোমার কাছে এসেছি। ভূমিকা ছেড়ে যা বলার তাড়াতাড়ি বলো, হাতে আমাদের সময় কম। কোথা থেকে শুরু করব সেটাই তো ভেবে পাচ্ছি না। থাক, বরং সূচনা থেকেই শুরু করি নাকি? তো বিষয়টা হলো, দেখো, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম। বাবা একটা বেসরকারি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ করতেন, আর বেতন যা পেতেন তা নিয়ে আমাদের সংসার কোনো রকমে চললেও আমার পড়াশোনার খরচ চালাতে বাবার বেশ কষ্টই হতো। শত কষ্ট হলেও বাবা আমার পড়াশোনা কোনোভাবেই বন্ধ হতে দেননি। আর এই পড়াশোনার খরচ জোগাতে গিয়ে বাবার বাজারে অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। তবে এই ধারের কথা কিন্তু আমি বা আমার মা কেউই কোনোদিনও জানতে পারিনি। হ্যাঁ, সে কথা অবশ্য কিছুটা হলেও আমি অবগত আছি। কিছুটা জানতে পারো, কিন্তু সবটা নয়। তারপর তো কলেজে উঠেই সবকিছু যেন অন্যরকম হয়ে গেল। অনেক ছেলেই, মানে বুঝই তো, তারা আমায় পছন্দ করত। কত ছেলেদের কাছ থেকে যে প্রেমের প্রস্তাব পেয়েছিলাম তখন। তাতে অস্বাভাবিক কিছু তো নেই। তখন তুমি যা সুন্দর ছিলে, তোমার সৌন্দর্যে মুগ্ধ হওয়াটাই তো স্বাভাবিক ছিল। সেই ছেলেদের মধ্যে একজন ছিল সৌমেন। ও ভারী চমৎকার কবিতা লিখত। হ্যাঁ, মনে আছে।
তুমি তো আমায় ওর লেখা কবিতাও দেখিয়েছিলে একবার। হ্যাঁ, ওটাই তো আমার জীবনের মস্ত বড় ভুল ছিল। ওই সব কবিতা পড়ে তুমি আমায় বলেছিলে যে ওর সাথে প্রেমের সম্পর্কটা বজায় রাখতে, আর ওর কাছ থেকে আরো আরো প্রেমের কবিতা লিখিয়ে নিতে। মনে পড়ে সেসব কথা? হ্যাঁ, ছেলেটার লেখার হাত সত্যি বেশ ভালো ছিল। ওর প্রতিটা কবিতা পড়তে বড় ভালো লাগতো আমার, তাই স্রেফ পড়ার জন্য আমি। বাজে কথা বলো না তো। সৌমেনের সেই অনবদ্য সৃষ্টিগুলো স্রেফ নিজের নামে চালিয়ে দেওয়ার জন্যই তুমি ওগুলো হাতিয়ে নিতে। না মানে আসলে ঠিক সেরকম উদ্দেশ্য ছিল না আমার। মানে এই থামো। আমি তখন তোমার প্রেমে এতটাই মজে ছিলাম যে তুমি যা বলেছো আমি তাই করেছি। সেটা ঠিক না ভুল তা বিচার করার ক্ষমতা আমার ছিল না। সৌমেনের সাথে সম্পর্ক বজায় রেখে আমি ওর সব কবিতা তোমায় এনে দিতাম, আর তুমি নির্দ্বিধায় সেগুলো নিজের নামে ছাপিয়ে যেতে। দেখো, তখন অল্প বয়স ছিল, বুদ্ধি শুদ্ধি ঠিকঠাক হয়ে ওঠেনি, তাই স্রেফ শখ মেটাতে একটা দুটো লিটল ম্যাগাজিনে সৌমেনের কবিতা নিজের নামে দিয়েছিলাম। শুধু লিটল ম্যাগাজিন? একখানা গানও তো বাঁধা হলো সেই কবিতা দিয়ে। তুমি অর্থ পেলে, পরিচিতি পেলে, অথচ আসল স্রষ্টা সৌমেন তার ছিটে ফোটাও পেল না। তুমি শুধু সৌমেনকেই নয়, আমায় আর আমার বিশ্বাসকেও চরমভাবে ঠকিয়েছ। একদম ভুল বলছো তুমি। আমি তোমায় সত্যি ভীষণ ভালোবাসতাম। কি ভালোবাসতে? তাহলে কলেজ জীবন শেষ হতেই আমায় এমন ভাবে ভুলে গেলে কেন? কে বললো তোমায় ভুলে গিয়েছিলাম? তখন তো সরকারি বিদ্যালয়ে বাংলার শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক মরণপণ লড়াই লড়ছি, পাশাপাশি লেখালেখির জগৎটাকেও গুছিয়ে নিতে হচ্ছিল। সব মিলিয়ে এমনভাবে এক জালে জড়িয়ে পড়েছিলাম যে নিয়মিত যোগাযোগ রক্ষা করা আর হয়ে ওঠেনি। তবে আমার যতটুকু মনে পড়ে, চাকরি পাওয়ার পর একদিন সময় করে আমি তোমার সাথে দেখা করেছিলাম। হ্যাঁ, ওই একবার দেখা করেছিলে। সেই সময়টা আমাদের জীবনও ভীষণ কষ্টের মধ্যে কাটছিল। অর্থনৈতিক পরিস্থিতির কারণে আমার বাবা সহ বেশ কিছু বয়স্ক কর্মচারীকে ওনাদের কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছিল। অগাধ টিউশনি করেও আমি সংসারের জোয়ালা টানতে পারছিলাম না। আমায় পড়াশোনা করাতে গিয়ে বাবা তো এমনিতেই দেনার পাহাড়ে ডুবেছিলেন, তার উপর অসময়ে কাজ হারিয়ে উনি একেবারে দিশে হারা হয়ে পড়লেন। আচ্ছা, তোমার সঙ্গে দেখা করে তো আমি সেসব কথা তোমাকে সেদিনকে বোধহয় খুলে বলেও ছিলাম। ভেবেছিলাম তুমি নিশ্চয়ই আমার বাবার দেনা মিটিয়ে দিয়ে আমায় জীবন সঙ্গিনী করবে, কিন্তু আমার ফোন তোলাও তুমি বন্ধ করে দিলে। তখন আমি সবেমাত্র চাকরিতে জয়েন করেছি, তাই তোমাকে বড় কোনো আর্থিক সাহায্য করার মতো ক্ষমতা আমার ছিল না। আর নিজেকে একটু স্থির না করে বিয়ে করাটাও আমার পক্ষে অসম্ভব ছিল। আর্থিক সাহায্য বা বিয়ে না হয় নাই করতে, কিন্তু মানসিকভাবেও তো একটু পাশে দাঁড়াতে পারতে নাকি? অনেক চেষ্টা চরিত্র করে বাবার জন্য একটা সাধারণ কাজ বা আমার জন্য কয়েকটা টিউশন তো জুটিয়ে দেওয়া যেত। সেসব তো আমায় দিলেই না, উল্টে বেশিরভাগ সময় আমার ফোনটাই আর রিসিভ করতে না। আর ভুল করে যদি কখনো বা ফোনটা ধরেও ফেলতে, তাহলে ব্যস্ততার অজুহাত দিয়ে ওটা কেটে দিতে। আমি এমনকি তোমার স্কুলেও গিয়ে হাজির হয়েছিলাম জানো, ওই একবার তোমার সাথে কথা বলার আর্জি নিয়ে। তুমি কি করলে? সেখানেও তুমি এড়িয়ে গেলে। তখন নতুন চাকরি আর সাহিত্য চর্চার নেশায় এমন বুঁদ হয়ে থাকতাম যে অন্যদিকে নজর দেওয়ার সময় বড়ই অভাব ছিল আমার। মনের মধ্যে তখন লেখক হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার এক তীব্র জেদ কাজ করছিল। তবে নিজেকে একটু গুছিয়ে নিয়ে আমি ঠিকই তোমার বাড়িতে গিয়েছিলাম, আর গিয়ে খবর পেলাম তোমার নাকি কোনো এক সম্পদশালী পাত্রের সাথে 4 হাত এক হয়ে গিয়েছে। হ্যাঁ, পাত্রটি যথেষ্টই সচ্ছল ছিল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে কথা। আমার স্বামী শুভাশিস আমার বাবার সমস্ত ঋণ মিটিয়ে দিয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। শুভাশিসের প্রস্তাবে তো আমার বাবা মা একেবারে আহ্লাদে আটখানা, যেন হাতে স্বর্গ পেয়ে গিয়েছিলেন। তারপর আর কি,
একটা শুভ লগ্ন দেখে বিশাল জাঁকজমকের মধ্যেই সুভাষিসের সাথে আমার বিয়ে হয়ে গেল। আর আমার বিয়েতে না আমার বাবাকে একটা কানা করেও খরচ করতে হয়নি, সমস্ত খরচ ওই সুভাষিসই দিয়েছিল। আর সত্যি বলতে কি, সুভাষিসের সেই উদারতায় আমার বাবা মা নয়, আমিও কিন্তু ভীষণভাবে মুগ্ধ আর আপ্লুত হয়েছিলাম। তাহলে তো আমার সাথে ঘর না বেঁধে তোমার ভালোই হয়েছে বলতে হবে। এই প্রাচুর্য আর সচ্ছলতা তো তোমায় আমি কোনো জন্মেই দিতে পারতাম না। হ্যাঁ, সুভাষিস আমায় আক্ষরিক অর্থেই সোনায় মুড়িয়ে রেখেছিল। টাকা পয়সা, শাড়ি, গয়না, কোনো কিছুরই অভাবও রাখেনি। জানো অচিন্ত, সুভাষিস ওর পেশা নিয়ে বড়ই ব্যস্ত থাকতো, তাই আমাদের হানিমুনে যেতে একটু দেরিই হয়ে গিয়েছিল। তবে আমি সেই কারণে না বিন্দুমাত্র ক্ষুণ্ণ হইনি। জানো, স্বামীর কাজের ব্যস্ততাকেই সব সময় আমি প্রাধান্য দিয়ে এসেছি। সে সময় তোমার লেখা একটা উপন্যাস পাঠক মহলে বেশ আলোড়ন ফেলেছিল। আমার এক বান্ধবীর মুখে সেই সাফল্যের কথা শুনে উপন্যাসটা কিনেই আমি এক নিঃশ্বাসে পড়ে ফেলেছিলাম, জানো। আর সেটা পড়ে সেদিন আমি চোখের জল ধরে রাখতে পারিনি। তুমি কেন সেদিন আমার খবরাখবর নিতে আমার বাড়ি গিয়েছিলে, তা ওই উপন্যাস পড়ার পর আমার কাছে জলবৎ তরল হয়ে যায়। তুমি তোমার সেই গল্পে আমার বাবার দুর্দশা, ওনার ঋণগ্রস্ত হয়ে পড়া, কর্মহীন হওয়া, সেই সঙ্গে আমার জীবনের অন্তহীন লড়াই আর কলেজ জীবনের সেই প্রেমের কাহিনী বেশ রংচং মিশিয়েই ফুটিয়ে তুলেছিলে। হ্যাঁ, সেই উপন্যাসের প্রেক্ষাপটের সাথে তোমার জীবনের অনেকটা মিল থাকলেও হুবহু এক ছিল না। আর সব সাহিত্যিকই তো বাস্তব জীবন থেকেই উপন্যাসের রসদ সংগ্রহ করে। আমি না হয় সেটাই করেছিলাম, এটা অন্তত কোনো অপরাধের পর্যায়ে পড়ে না। না না, আপনজনের চরম বেদনাকে কল্পনার তুলিতে সাজিয়ে চড়া দামে বাজারে বিক্রি করে দেওয়াটা বোধহয় কোনো অপরাধ নয়। সেই হিসাবে সুভাষিসও কোনো অপরাধ করেনি। জানো অচিন্ত, হানিমুনে গিয়ে সুভাষিস আমায় ওর এক মক্কেলের শয্যা সঙ্গিনী হতে বাধ্য করেছিল। সে কি? এ কি বলছো তুমি? এটাই যেটা শুনলে, এটাই হচ্ছে নিষ্ঠুর ধ্রুব সত্য। আর স্রেফ একবার নয়, দিনের পর দিন নিয়মিতভাবে ও আমায় এই নরকে ঠেলে দিয়েছে। আর সেটা স্রেফ একবার নয়, দিনের পর দিন নিয়মিতভাবে ও আমাকে এই নরকে ঠেলে দিয়েছে। ওর কাছে আমি স্রেফ একটা ভোগের বস্তু, সেটা ছাড়া আমার আর কোনো অস্তিত্বই ছিল না। তুমি সব মুখ বুঝে সহ্য করেছিলে? সেই জানোয়ারটাকে তো সরাসরি আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল তোমার। শোনো, বলাটা যতটা সহজ, করাটা ঠিক ততটাই কঠিন ছিল। বাবার চিকিৎসা থেকে শুরু করে সংসারের সব খরচ তখন সুভাষিসের উপরেই নির্ভরশীল ছিল। তাই চুপ করে সব অমানবিক অত্যাচার সহ্য করতে আমি বাধ্য হয়েছি। কারো কাছে টু শব্দটি করার আমার কোনো উপায় ছিল না। তাও তুমি কাউকেই বলনি সেসব কথা? না, বলতে পারিনি। স্রেফ দু একজন ঘনিষ্ঠ বান্ধবী জানতো, যেমন সুতপা। ওকে তো আমি সুভাষিসের অফিসেই একটা কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু কিছুদিন পরেই সুভাষিসের আসল রূপ সুতপার কাছেও ধরা পড়ে। নানান অজুহাতে ও বিভিন্ন কৌশলে সুভাষিস সুতপার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার হীন চেষ্টা চালায়। চাকরিটা সুতপার কাছেও খুব জরুরি ছিল, তাই ওকেও সুভাষিসের এই অন্যায় আচরণ মুখ বুজে সহ্য করতে হতো। তবে সুভাষিসের প্রতি ওর মনে এক রাশ বিতৃষ্ণা আর ঘৃণা ক্রমশই পাহাড় সমান হতে শুরু করে দিয়েছিল। তারপর সুতপার মায়ের চিকিৎসার জন্য হঠাৎ অনেক অর্থের প্রয়োজন হয়ে পড়ে। ও যখন সুভাষিসের কাছে সেই টাকা ধার হিসেবে চায়, তখন জানো ওই জানোয়ারটা কি বলেছিল?
আমি তোমাকে তোমার মায়ের চিকিৎসার সব টাকাই দেব, আর সেটা তোমাকে কোনোদিন শোধ দিতে হবে না। শুধু বিনিময়ে তোমাকে একদিন একটা হোটেলে আমার এক ক্লায়েন্টের সাথে ওর রাত কাটাতে হবে। কিন্তু সুতপা শেষমেশ ওরকম এক জঘন্য প্রস্তাবে সম্মতি দিয়েছিল। হ্যাঁ, রাজি হওয়া ছাড়া তখন সুতপার সামনে আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা ছিল না তো। তবে ও আমায় একটা কথা জোর দিয়ে বলেছিল, সুযোগ পেলে ও একদিন শুভাশিসের করা সব অন্যায়ের কড়ায় গন্ডায় চরম প্রতিশোধ নেবে। আর মনিকা, তুমি কি ভেবেছিলে তখন? আমিও ভেবেছি, আর কতদিন এই দুঃসহ নরক যন্ত্রণা চুপচাপ আমি সহ্য করে যাব। আমি ভেবেছি এগুলো। তোর অবস্থা তো আমার থেকেও খারাপ রে। এই পশুটার সাথে আছিস কি করে এতদিন? খাওয়ার মধ্যে বিষ দিয়ে মেরে ফেলতে পারিসনি? দেখ সুতপা, খুন করে জেল খাটার থেকে এই জীবনটা সহ্য করে নেওয়া অনেক ভালো। আর যদি খুন করিও, এমন ভাবে করব যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। মানে? দেখ, খুনটা এমন ভাবে করতে হবে যাতে খুন করব আমরা, অথচ সাজা ভোগ করবে অন্যজন। কিন্তু খুনের সাজা একটা নিরপরাধ লোকের ঘাড়ে চাপানোটা কি ঠিক হবে? নিরপরাধ নয়, আরে এমন একটা লোক আছে না যার জন্য আজ আমার এমন অবস্থা। লোকটা আমার সাথে স্রেফ প্রেমের অভিনয় করে আমার দুঃসময় আমাকে ফেলে পালিয়ে গেছে। আর কি করেছে জানিস? আমার দুর্দশার কথাগুলো ওগুলো নিয়ে ও গল্প লিখেছে। লোকটা কে রে? লেখক অচিন্ত সেন। সৌমেন বলে একটা ছেলে কলেজ লাইফে আমাকে খুব ভালোবাসতো। ওই অচিন্ত সেনের পাল্লায় পড়ে আমি সৌমেনের সাথে বিট্রয় করেছি। ওর কবিতায় লেখা প্রেমপত্র আমি অচিন্তর হাতে তুলে দিয়েছি। আর অচিন্ত কি করেছে জানিস? ও সেটাকে ও নিজের লেখা বলে নিজের নামে পাবলিশ করেছে। ওরে বাবা, বেশ হারামি লোক তো। কিন্তু এই লোকটাকে তুই পাবি কোথায়? আর এর ঘাড়ে দোষী বা চাপাবি কিভাবে? কিছুই না, ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে। লোকটা প্রতিবিম্বতে রেগুলার লেখে, ওখানেই ওটাকে ধরতে হবে। ঠিক আছে, তুই প্ল্যান কর, আমি তোর সাথে আছি। শুভাশিসের মতো হারামজাদাকে বেশি দিন বাঁচতে দেওয়া যায় না। ও বেঁচে থাকলে আর কত মেয়ে যে সর্বনাশ করবে তার ঠিক ঠিকানা নেই। এরপর আবার কি? আমরা দুজনে মিলে ঠান্ডা মাথায় সমস্ত পরিকল্পনা করি। অন্য একটা মোবাইল কিনে তাতে একজন মৃত ব্যক্তির নামে তোলা সিম লাগাই। তারপর প্রতিবিম্বতে অনামিকা জোয়ারদার নামে একটা অ্যাকাউন্ট তৈরি করে তোমার লেখা পড়ে নিয়মিত কমেন্ট দিতে শুরু করি। অবশ্য এই বিষয়ে সুরজিৎ আমাদেরকে সাহায্য করতে রাজি হয়। ও সুতপার বন্ধু ছাড়াও একজন এথিক্যাল হ্যাকার। আর এই ফাঁকে সুতপা শুভাশিসের সাথে সুসম্পর্ক তৈরি করে। আমার সাথে আপনি এমন ছুকছুক করবেন না তো। ক্ষমতা থাকলে একদিন ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে আমাকে আপনার বিছানায় তুলুন দেখি। আরে সেটা তো তুমি বললে যখন তখনই করা যায়। মনিকাকে কারোর সাথে পাঠিয়ে দেবো আর বাড়ির কাজের মেয়েটাকে ছুটি দিয়ে দেবো, তাহলেই বাড়ি ফাঁকা হয়ে যাবে। আর তারপর মনিকাকে পাঠালে দূরে কোথাও পাঠাবেন, যাতে কোনোভাবেই সেই রাতে চলে আসতে না পারে। আসলে মনিকা আমার খুব কাছের বন্ধু তো, কোনোভাবেই ওর কাছে আমি ছোট হতে পারবো না। সুতপার প্রস্তাবে রাজি হয়ে যায় শুভাশিস। আমাকে এক শনিবার শুভাশিস ওর এক ক্লায়েন্টের সাথে দীঘায় পাঠানোর ব্যবস্থা করে।
এদিকে আমি তোমাকে আর সুতোপাকে শনিবার আমার বাড়িতে আসতে বলি। তার মানে অনামিকা জোয়ারদার আসলে সুতোপা ছিল, অত সেজে গুজে। হ্যাঁ, বেশ সময় ও যত্ন নিয়ে সেজে আসে ও। ওর সাজের সাথে হাতের নেটের গ্লাভস বেশ মানিয়েছিল কিন্তু, না? সুভাষিসদের পাড়াটা তো সব স্বার্থপর বড়লোকদের বাস, তাই তারা সকলে নিজেদের নিয়েই ব্যস্ত থাকে। তাই সুতোপা কখন সুভাষিসের বাড়িতে ঢোকে সেটা কেউ লক্ষ্যই করেনি। কিন্তু পুলিশ যে অনামিকা জোয়ারদারের ফোন লোকেশন ট্র্যাক করেছিল সেখানে তো কিছুই পাওয়া যায়নি। লোকেশন ট্র্যাক। সুরজিৎ আমার ফোনে ওই ডার্ক ওয়েবের দিয়ে এমনভাবে কল করার ব্যবস্থা করে দেয় যাতে কোনোভাবেই আমার লোকেশন কেউ ট্রেস করতে না পারে। তাই আমি শনিবার সন্ধ্যায় দীঘা থেকে তোমাকে ফোন করলেও কল লোকেশন রাজ্যের বাইরে ছাড়ার কিছুই দেখায়নি। আর এদিকে আমাদের বাড়িতে ঢুকে সুতপা দেওয়ালে সাজানো মদের বোতলগুলো দেখে সুভাষিসকে বলে, শুভাশিস, এগুলো কি শুধু সাজানোর জন্যই রয়েছে? না, তা কেন? তুমি কোনটা খাবে বলো, আমি সাজিয়ে দিচ্ছি। তোমাকে কিচ্ছু করতে হবে না। আজ সন্ধ্যায় আমি তোমার সেবায় নিয়োজিত। সুতপা তাক থেকে একটা মদের বোতল নিয়ে সেটা দুটো গ্লাসে ঢালে, আর তারই ফাঁকে একটা গ্লাসে একটু কড়া করে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সেই ওষুধ মেশানো মদ খেয়ে কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে সুভাষিস। সেই সময় সুতপা ওকে ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়, আর বিছানায় শোয়ার কিছুক্ষণের মধ্যেই সুভাষিস ঘুমে অচৈতন্য হয়ে পড়ে। আমাদের বাড়িতে দুটো একই রকম ছুরি ছিলই আগে থেকে, তো তারই একটা আমি সুতপাকে দিয়ে রেখেছিলাম। সুভাষিস ঘুমিয়ে পড়লে সেই ছুরি দিয়ে সুতপা সুভাষিসকে খুন করে। তারপর খুনের খবর আমাকে জানিয়ে ছুরিটা কাপড়ে মুড়িয়ে আবার নিজের ব্যাগে রেখে দেয়। এরপর সুতপা ওই সেন্টার টেবিল ছিল, ওই সেন্টার টেবিল থেকে সমস্ত মদের গ্লাস সরিয়ে ফেলে। তারপর একটা বয়স্কার চুলের উইগ আর সানগ্লাস পরে তোমার জন্য অপেক্ষা করতে থাকে। তার মানে আমি বাড়িতে ঢোকার আগেই যা হওয়ার তা হয়ে গেছে। হ্যাঁ, ততক্ষণে যাওয়া সব হয়ে গেছে। তুমি আমার বাড়ির সামনে এলে, সুতপা বেল বাজানোর সুযোগ না দিয়ে তোমাকে বাড়ির মধ্যে ঢুকিয়ে নিল। মনে আছে? মনে পড়ছে তো নাকি? তারপর পরিকল্পনা অনুযায়ী কথার জালে একটা ছুরিতে তোমার হাতের ছাপ নিয়ে নেয় সুতপা। আর সেই সময় সুতপা মোবাইলে সুরজিৎকে একটা মেসেজ পাঠিয়ে দেয়। সেই মেসেজ পেয়ে যথাসময় কলিং বেল বাজায় সুরজিৎ, আর কলিং বেলের আওয়াজ শুনে সুতপা তোমাকে পেছনের দরজা দিয়ে পাঁচিল টপকে পালাতে বাধ্য করে। এরপর আর কি, তুমি তো বেরিয়ে গেলে। সুতপা তোমার হাতের ছাপযুক্ত এই ছুরিটা সুরজিতের ক্ষতস্থানে ঢুকিয়ে আবার পাশে রেখে দেয়। এরপর শুভাশিস আর অচিন্তর খাওয়া মদের গ্লাস সেন্টার টেবিলে সাজিয়ে রেখে দেয়, আর নিজের খাওয়া গ্লাসটা ওই ভালোভাবে মেজে ও জায়গা মতো রেখে দেয়। এর পরের ঘটনা তো সবটাই অচিন্তর জানা। মনিকা ওর গল্প বলা শেষ করে অচিন্তকে বলল, যাক, পুরো ঘটনাটা তো তাহলে তোমার জানা হয়ে গেল। একটা কাজ করো বুঝলে, এবার না একটা জম্পেশ করে উপন্যাস লিখে ফেলো। অচিন্তর সাথে কথা শেষ করে ব্যারিস্টার অনির্বাণ মুখার্জির সাথে জেল থেকে বেরিয়ে আসে মনিকা। ওদের যাওয়ার অনেকক্ষণ অবধি এক জায়গায় চুপ করে বসে থাকে অচিন্ত। তারপর কিছুদিনের মধ্যেই জেলে বসে লিখে ফেলে সম্পূর্ণ একটা উপন্যাস। সেই উপন্যাসটি অচিন্তর পাঠক মহলে ভীষণই সাড়া ফেলে। বেশ কিছুদিন যাবৎ অচিন্তর লেখা পাঠক পাঠিকাদের মনে তেমনভাবে দানা বাঁধছিল না। কিছুদিন বিরতির পর অচিন্তর প্রকাশ করা এমন উপন্যাস সকলেই ভীষণভাবে উপভোগ করে। তবে এইসব ঘটনায় অচিন্তর মনে যে ক্ষত সৃষ্টি হয়েছে তার বিন্দুমাত্র
ওর পাঠক পাঠিকারা জানতে পারে না।